সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেনরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব একটা আলোচিত হয় না। আমরা তো মনে করি আমরা মোটামুটি যারা সমাজে চলছি আমাদের মোটামুটি বুদ্ধি রয়েছে, কিন্তু বুদ্ধি কত রকম হয় সেটা হয়তো আমাদের অত অত কিছু বোঝার সুযোগ হয় না। তো আসলে আমরা যে বুদ্ধিটা নিয়ে সবসময় আলোচনা করি সেটা হচ্ছে যে এই বুদ্ধিমান শিশুটি বড় হয়ে কেমন হবে, অর্থাৎ সে ভালো করে সব কিছু বুঝতে পারে কিনা, সে ক্লাসে পড়াশোনা বুঝতে পারে কিনা, তাকে একটা কিছু শেখালে চট করে ধরতে পারে কিনা, সেই বুদ্ধিটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি। অর্থাৎ বলি যে সে ইন্টেলিজেন্ট বাচ্চা, কিংবা সে ইন্টেলিজেন্ট না, সে একটা বোকা বাচ্চা। তো আমরা বুদ্ধিমান বা বোকা এই বিষয়গুলো বেশ আলোচিত হয়, কিন্তু বুদ্ধিটা আসলে কত রকমের বুদ্ধি হতে পারে সেটা বোধহয় আমাদের খুব একটা নজরে আসে না বা খেয়াল হয় না। তো আজকে আমরা সেই সেই বুদ্ধি নিয়ে আলোচনা করব না, যেটা আমাদের লেখাপড়া করার জন্য, আমাদের যে অনেক সময় ম্যাথস করার জন্য, আমাদের মানে জীবনের প্রবলেম সলভিংয়ের জন্য যে বুদ্ধির দরকার হয় সেই বুদ্ধিটা নিয়ে আমরা বেশি আলোচনা করি। কিন্তু সেই সাথে আরেকটি বুদ্ধি রয়েছে যেটাকে বলা হয় আবেগীয় বুদ্ধি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। অনেককে আমি জিজ্ঞেস করি আমার ক্লায়েন্টদের যে তুমি কি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে জানো। অনেক ক্লায়েন্ট আমাকে বলেছে যে হ্যাঁ আমি জানি। তখন যদি বলি একটু ডিফাইন করতে পারবে কি, তখন অনেকেই অবশ্য ডেফিনেশনে গিয়ে একটু আটকে যায়, কারণ এত ডিটেইলে হয়তো জানে না। কিন্তু এই বুদ্ধি আমাদের জীবনের ভীষণ বড় একটি সম্পদ। শুধুমাত্র আমি খুবই অঙ্ক পারি, খুব ভালো প্রবলেম সলভ করতে পারি, সেটা দিয়ে খুব ভালোভাবে আমাদের জীবনে যদি চলা যেত তাহলে আবেগীয় বুদ্ধি আমাদের দরকার হতো না। কিন্তু জীবনে চলার জন্য, মানুষের সঙ্গে মেলামেশা করার জন্য, মানুষের সাথে মানুষকে ম্যানেজ করার জন্য, অনেক সময় হয় যে বড় কোনো সংস্থায় আমাদের অনেকগুলো মানুষকে ম্যানেজ করতে হয়। সো সংস্থা বাদ দিলাম, আমাদের ঘরেই তো অনেকগুলো মানুষকে ম্যানেজ করতে হয়। এই যে ম্যানেজ করার জন্য আরেকজনের আবেগ বোঝা, নিজের আবেগ বোঝা, এই যে একটা খুব বড় ধরনের কাজ আমাদের করতে হয়, সেটা আমরা কিন্তু খেয়াল করি না। যে আমি কি, অনেক সময় হয় না যে আমার মনটা খারাপ লাগছে, আমরা বলছি মন খারাপ লাগছে, কিন্তু আমার মন খারাপটা কোন ধরনের আবেগ দিয়ে হচ্ছে? আমি কি বিষণ্ণ, নাকি আমি খুব ভয় পাচ্ছি, নাকি আমি খুব আমার মধ্যে খুব অপরাধবোধ কাজ করছে, নাকি আমার খুব একাকিত্ব হচ্ছে? আমরা কিন্তু এই আবেগগুলোর নাম খুব একটা আলাদা করতে পারি না। অনেক সময় আমরা ক্লায়েন্টদের জিজ্ঞেস করি যে তোমার যে ঘটনাটা হলো কি আবেগ কাজ করছে তার পেছনে। ক্লায়েন্ট অনেক সময় শুধু বলে যে আমার মন খারাপ হচ্ছে, কিন্তু কি আবেগ তুমি এক্স্যাক্টলি, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ইমোশন? তখন আসলে অনেক সময় বলে যে না, আমি আইডেন্টিফাই করতে পারছি না। তো আমাদের ইমোশনগুলো আইডেন্টিফাই করা এবং আমাদেরকে নিজেদের আবেগগুলো বোঝা, অন্যের আবেগগুলো বোঝা, যেটাকে আবেগীয় বুদ্ধি বলা হয়। তো এই জন্যই বলেছি আজকের টপিকটা হচ্ছে আমরা কি নিজেরা বুঝি কিনা, আমরা আবেগীয়ভাবে বুদ্ধিমান কিনা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আছেন আমার সাথে তারা হচ্ছে নাসিমা আক্তার। নাসিমা, তোমাকে স্বাগত। নাসিমা অনেকবার এসছে আমাদের অনুষ্ঠানে এবং নাসিমা একজন সাইকোথেরাপিস্ট, কাজ করছে, ভালো কাজ করছে। আর আরেকজন হচ্ছে জিয়ানুর কবির, তোমাকেও স্বাগত। জিয়ানুর একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই যে আমরা সাইকোথেরাপিস্ট বলি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলি, অনেক কিছু বলি, আমাদের দর্শকদের অনেক সময় কনফিউজ করে ফেলি। এক কথায় বলতে গেলে আমরা মানুষের সেবা করার চেষ্টা করছি, তাদের আবেগীয় বুদ্ধি যাতে বাড়ে সেই জন্য আমরা মানুষের সঙ্গে কাজ করি। আজকের টপিকটা মানুষের সঙ্গে কাজ করার সাথে অনেক বেশি সম্পৃক্ত। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি অতিথিদের কাছে। তো কে আগে বলবে? বলেন। আচ্ছা, জিয়ানুর। হ্যাঁ, আমরা আসলে আবেগীয় বুদ্ধিমান কিনা, আজকে যে আমাদের টপিকসটা, তার সবসময় আমরা বুঝতে পারি কিনা। আসলে নিজের আবেগটা সবসময় সবাই বুঝতে পারে না। এটা বুঝতে হলে মানে অনেকে আবার নিজের সম্পর্কে যেটা ভাবে সেটাও বাস্তবতার সাথে মিলে না। তো এখানে যদি আমরা নিজের সম্পর্কে ভাবেন, যেটা ভাবেন সেটা আবার অনেক সময় বাস্তবতার সাথে মেলেও না। মানে নিজের সম্পর্কে ভাবেন, নিজের সম্পর্কে ভাবেন মানে নিজের আবেগ সম্পর্কে যে জিনিসগুলো আবেগ যেটা সে মনে করছে, হ্যাঁ, অনেকে আসলে ঠিকমতো মিলাতে পারেন না বাস্তবতার সাথে, বেশিরভাগ মানুষ। এক্সাম্পল দিয়ে যদি বলো। হ্যাঁ, আমি আসছি। তো মূলত আবেগীয় বুদ্ধিমত্তার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তারাই আবেগীয় বুদ্ধিমান যারা নিজের আবেগ ঠিকমতো চিনতে পারে। রাগ, দুঃখ, ক্ষোভ কোন পরিস্থিতিতে কি হচ্ছে
এটা একটা বিষয়। এর পাশাপাশি হচ্ছে আবেগের বশে হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছেন না নিজেকে একটু সামলে নিচ্ছেন, এইটা কি করতেছে, এই বৈশিষ্ট্যটা কেমন। এর পাশাপাশি চাপের মধ্যেও শান্ত থাকতে পারছে কিনা, বা চাপের সময় খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা হতে পারছে কিনা এবং অন্যকে বুঝতে পারতেছে কিনা। এবং মত কোনো কাজে হয়তো মতবিরোধ হচ্ছে, ওনার মতো করে মিলছে না, তখন আপনার সম্মানজনকভাবে কথা বলতে পারছে কিনা, অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেটা পরবর্তীতে স্বীকার করে নিতে পারছে কিনা, বা কেউ সমালোচনা করলে মানে সেটা হচ্ছে সমালোচনাটা সহ্য করতে পারছে কিনা। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো যদি বেশিরভাগ কারো মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো যে উনি নিজের আবেগটা হচ্ছে নিজে হচ্ছে চিনতে পারতেছেন, উনি আবেগীয়ভাবে বুদ্ধিমান। সমালোচনা সহ্য করা। সমালোচনা, আচ্ছা, আমাদের একটা ফোন হ্যাঁ, এসে হ্যাঁ, গেছে। হ্যাঁ, আমি please। সমালোচনা সহ্যটা একটু বোঝার চেষ্টা হ্যাঁ, করব, হ্যাঁ, নিশ্চয়ই তুমি হ্যাঁ, হ্যাঁ, পারবে বলতে। হ্যাঁ, আমি একটু ফোন নিয়ে আসি। প্লিজ। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যালো, লাইনে কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। আসসালামু আলাইকুমটা শোনা গেল, পরের কথাটা একটু শুনতে চাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, একটু বলা শুরু করলে ভালো হয়। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি শুনতে পাচ্ছেন না মনে হয়। আমাকে শোনা যাচ্ছে না। আরেকবার একটু চেষ্টা করতে হবে, কেমন? শুনতে পাচ্ছি না যে, আরেকবার চেষ্টা করলে ভালো হয়। হ্যালো, 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আমি ফোনে শুনতে পাচ্ছি না, তবে টিভির ভলিউমে শুনতে পাচ্ছি। কথাটা বলা শুরু করলে ভালো হয়। হ্যালো, লাইনটা কেটে আবার মনে হয় করলে ভালো হয়। আবার একটু ফোনে আবার ট্রাই করলে ভালো হয়, কেমন? আমার কথা তো শুনতে পাচ্ছে না মনে হচ্ছে। ওনার মোবাইল মনে হচ্ছে ঝামেলা হচ্ছে, নেটওয়ার্কে। ওকে, তুমি বলছিলে যে সহ্য করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সহ্য করা বলতে কি মিন করছো? মানে কেউ সমালোচনা করলো, করার সাথে সাথে আমি প্রতিক্রিয়া করছি কিনা, বা এটা একটু শুনে বুঝে তারপরে এটা থেকে শিক্ষা নিয়ে তারপরে একটা সময় পরে গিয়ে প্রতিক্রিয়া করা। হয় না এরকম? কারণ কেউ সমালোচনা করলে যারা সহ্য করতে পারে না তারা প্রথমেই রেগে যায়, চিল্লাচিল্লি করে, তুমি আমার সমালোচনা করছো। আবার অনেকে মনে করে কি, যারা আবেগীয়ভাবে বুদ্ধিমান তারা সমালোচনা শোনার পরে এটা অ্যানালাইসিস করে। সমালোচনা তো মানুষ কি করতেই করে? পারে, তারা চুপ থাকে, কিছুক্ষণ চুপ থাকে, ওই সময় কোনো প্রতিক্রিয়া করে না, বুঝতে চেষ্টা করে আসলে উনি যা বলছে। মানে যারা আবেগীয় বুদ্ধিমান ওনারা যে সমালোচনাটাকে মেনে নিবে তাও না, সমালোচনাটাকে যে সহ্য করবে মানে একটু ওয়েট করবে, ওয়েট করে সমালোচনাটাকে অ্যানালাইসিস করবে মানে এখানে উনি যা বলছে তা তো সবসময় ঠিক নাও হতে পারে, তারপরে নিজের মতো একটা প্রতিক্রিয়া করবে একটা সময় পরে গিয়ে সুবিধাজনক উপায়ে, অন্যের হার্ম না করে, অন্যের প্রতি সহমর্মী হয়ে। এবং এটা উনি হচ্ছে অ্যাসিওর করবে যে সমালোচনা, ওনার মাথায় এই ভাবনাটা থাকবে সমালোচনা তো মানুষ করতেই পারে। কিন্তু যারা আবেগীয়ভাবে বুদ্ধিমান না, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে এরকম যে কেউ যদি সমালোচনা করে তাহলেই ওনারা হচ্ছে এটাকে খুব মানে খারাপ চোখে দেখে, সমালোচনা সহ্য করতে পারে না, সমালোচনা শুনলে তাকে হয়তো শত্রু মনে হতে পারে,
এবং যার কি সাথে মনে হচ্ছে সেটার দিকে আমরা চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, ওর মধ্যে কি আবেগ তৈরি আবেগ, হচ্ছে হ্যাঁ, নেগেটিভ আবেগগুলো তৈরি মানে হচ্ছে, ওর হ্যাঁ, মধ্যেও তো সমালোচনা শুনলে আমাদের সবার মধ্যেই একটু কিন্তু খারাপ লাগে, বিরক্ত হতে পারি, বিরক্ত হতে আমরা পারি, রাগ হ্যাঁ, হতে পারি। এটা তো খুবই স্বাভাবিক, আমাদের আবেগগুলো আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে মানে পারছি ওটাকে কিনা, তো আমরা হ্যাঁ। আবার কগনিটিভ জায়গাতে না নিয়ে কি আচ্ছা, হ্যাঁ, আবেগের ফিলিংস এর জায়গাতে। জায়গাটাই, হুম, হ্যাঁ, উনি কি অনুভব করছেন আসলে, হুম। সবাই ওর তো সব কি অনুভূতি থেকে আমাকে কথাটা অনুভূতি, হ্যাঁ, বললো, হ্যাঁ, 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 নিশ্চয়ই আমার কোনো কথাবার্তায় ও কষ্ট পেয়েছে, তাই কষ্ট না? সো পেয়েছে, হ্যাঁ, কষ্টটাকে ওর ওর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা, বোঝার মানে চেষ্টা করা। অ্যানালিসিসের মধ্যে চলে গেলে তো আবার অ্যানালিটিক্যাল থিঙ্কিং এ চলে গেলাম আমরা, তাই মানে না? সবগুলোর সাথে সবগুলো তো আসলে সম্পর্কিত। আচ্ছা আমরা, দেখি হ্যাঁ, আছে কিনা। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, শোনা আচ্ছা, যাচ্ছে। ওকে। হ্যাঁ, একটু কথাটা বলে ফেললে ভালো হয়, আমরা অপেক্ষা করছি সবাই। জি ম্যাম, আজকের বিষয়ের সাথে আসলে কতটা সম্পর্কিত আমি আসলে অসুবিধে নেই, বুঝতেছি না। কোনো অসুবিধা নেই। জি ম্যাম, আমি আসলে আমার পারিবারিক মানে সাংসারিক জীবনে কিছু সমস্যায় ভুগতেছি হুম হুম। এবং অনেকদিন যাবতই আসলে আমি অন্য আমার শারীরিক সমস্যার কারণে মানে ডক্টর দেখিয়েছিলাম। তো আচ্ছা। ওনারা অনেক মানে টেস্ট পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল। হুম। তারপরে ওনারাও আমাকে আর কি একজন সাইকোলজিস্টের সাথে কাউন্সিলিং করার জন্য আচ্ছা পরামর্শ আচ্ছা দিয়েছিল। তো নানান কারণে আসলে বিভিন্ন সংকোচ দ্বিধার কারণে হয়ে ওঠেনি। আর আচ্ছা। আমার যে সমস্যাটার কারণে ওনারা সাইকোলজিস্টের সাথে কথা বলতে বলেছিল সেটা হচ্ছে মানে আমার মানে উদ্বেগ এবং ভীতি কাজ করে। আচ্ছা। মানে শারীরিক যে কোনো সমস্যা আমি ফিল করলে, যেমন ধরেন আমার মাথাটা ঘুরাচ্ছে বা একটু খারাপ লাগছে, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, আহ, বেশিরভাগ হচ্ছে যে ভার্টিগো যেটা হয় মাথা ঘোরানোটা, হ্যাঁ হ্যাঁ। ওইটা হইলেই আমার আর কি মনে হয় আমি মনে হয় মরে যাচ্ছি বা হ্যাঁ হ্যাঁ। মানে এরকমের একটা আতঙ্ক তৈরি হয়। হুম তো হুম। এটার জন্য ওনারা বলছিল সাইকিয়াট্রিস্ট দেখাতে। আর এছাড়া পারিবারিক ভাবে আমি বেশ মানে অনেকদিন মানে বেশ অনেকদিন যাবতে আমি আহ, আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং বা অনেক কিছুই হচ্ছে না। আর একটা সব থেকে আমি সমস্যাটা বোধ করি সেটা হচ্ছে যে আমি বাইরে এমনিতে খুবই আমার কলিগ বা অন্যদের সাথে খুবই প্লয়েড, তারপরে অনেক কিছু আমি সহ্য করতে পারি, মেনে নিতে পারি, কিন্তু হুম হুম। বাসায় আমি এই জিনিসটা মানে মানতে পারি না। অনেক আচ্ছা। রিয়াক্ট করি, অনেক বেশি রিয়াক্ট করি আমার ওয়াইফের সাথে হ্যাঁ। বা যে কোনো জিনিসে, যেটা কিনা আমি বাইরে হয়তো খুব সহজভাবে নেই, ওটা নিতে পারি না। হুম হুম। তো এগুলো নিয়ে সাংসারিক নানা কলহ দ্বন্দ্ব থাকে। আর আমার আসলে মানে আমি নিজেও ভাবার চেষ্টা করছি যে আসলে কেন এটা হয়। তো সেটা আমার যেটা উপলব্ধি, আমি যেটা মনে হয়েছে যে আমি আসলে মানে মানে আমার জীবনে আর কি যদি সব থেকে বড় যে মানে চাওয়া বা যে ইচ্ছা সর্বক্ষণ আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে আমি একটা মানে খুবই গোছানো এবং মানে সিস্টেমেটিক এবং রুটিন মাফিক একটা সংসার পরিচালনা করবো। আমি সকালে 6টায় ঘুম থেকে উঠবো, নামাজ পড়বো, বাচ্চাদের উঠাবো, পড়ালেখা করাবো, খাওয়াবো, স্কুলে যথা টাইমে মানে তাদেরকে পাঠাবো, আমি নিজে যথা টাইমে অফিসে যাব, তারপরে লাঞ্চটা 1টা 1:30 2টায় করার কথা 2টায় করব, ডিনারটাও আমি 8টা 9টায় সারবো, আবার 10টায় ঘুমোতে যাব। এই একটা যে একটা সাজানো একটা বা একটা রুটিন মাফিক হুম সংসার, হুম। এটা আসলে মানে হয়ে ওঠে না। দেখা গেছে যে আমার ওয়াইফ হয়তো ব্রেকফাস্টটা তৈরি করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায়, লাঞ্চ হুম হয়তো করতেছি 4টায়, ডিনার হয়তো করতেছি রাত 10টা 11টায়, উনি হয়তো করে সবকিছু গুছিয়ে উঠতে পারতেছে না। হুম। এছাড়া দেখা গেছে এখন একটু সমস্যার কারণে বাসায় হেল্পিং হ্যান্ডও নাই, বাইরের কাজের কাউকে দিয়ে কাজ করানো ওইটাও নেই। আমি কেন? বুঝি আমার সরি, মানে কোনো হেল্প না রাখা যাচ্ছে না কিসের জন্য? অর্থনৈতিক কারণে? জি ম্যাম, বলা যায়। আচ্ছা। আর আমার 2টা ছেলে ম্যাম, একটার বয়স 8 বছর আর একটার বয়স 1 বছর। এই দুটোকে সামলে একজন বাসায় আছে আমার শালা, আমার সাথে থাকে আমার আচ্ছা। ওয়াইফের ভাই। তো ও টুকটাক হেল্প করে। আমি বুঝি আমার ওয়াইফের জন্য এটা অনেক কষ্ট হয়ে যায়। হুম হুম। আর হচ্ছে যে নানান কারণে বাসার কাজে যেগুলো আসলে আমরা সাধারণত বলে থাকি মেইলি কাজ, এই মানে আসলে মেইলি কাজ না, এটা আসলে মানে আমরা আমাদের দৃষ্টিভঙ্গির কারণে হয়তো বলি, কিন্তু ওই কাজটায় আমি আসলে খুব একটা হেল্প করতে পারি না, আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এছাড়া আরো কিছু কারণে মানে আমার করা হয় না, কিন্তু আমি বুঝি ওর হয়তো হেল্প লাগে। কিন্তু আমার কষ্টটা হচ্ছে যে মানে সে আর কি এই যে প্রয়োজনীয়তাটা আমি যে বুঝি, যেটা আমার জীবনে সব থেকে বড় আর্জ, মানে আমি যেটা চাই সেই প্রয়োজনীয়তা কখনো বুঝতে পারে নাই যে হ্যাঁ আসলে এরকম একটা সংসার দরকার আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য। এখন আমরা চিন্তা করি কিভাবে করা যায়, একটা রুটিন সাজাই, আসো কিভাবে প্ল্যান করা যায়, মানে এই প্রয়োজনটা কখনো আর কি তার কাছ থেকে শুনি না যে সেটা বোধ করে, বা আমি বললেও সে খুব একটা মানে একটু নেগলেক্ট করে আর কি, যে মানে এগুলা মানে
এগুলো আসলে অযথা কথা আর কি, এগুলো হবে না, মানে একটু চেষ্টা করে দেখা বা কিছু, এটা হয় না। এই কারণে আমার কাছে মনে হয় যে আমার হয়তো ক্ষোভটা বা রাগটা একটু বেশি হয়। মানে হুম। আমি যেটা খুবই মানে মন প্রাণ দিয়ে চাচ্ছি, এবং আমি এটা খুবই খুবই চাচ্ছি, মানে এটার কোনো বিকল্প আমি দেখতেছি না। আমার এই 38, আমি চাচ্ছি এখন একটা রুটিনে যেতে। আমার দীর্ঘদিন ঘুমের সমস্যা, এটা প্রায় 15-17 বছর যাবত। এই জন্য আমি ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয় না। ডাক্তার আমাকে ঘুমের ঔষধ দেয়, কিন্তু সেটা আমি খেতে পারি না, খেলে সারাটা দিন আমার ভালো যায় না। তারপরে 3-4 ঘন্টা ঘুমাই, যা ঘুমাই এই ঘুমায় আমি সারাদিন পার করি, বাচ্চা কাচ্চা যতটুকু সম্ভব টেক কেয়ার করি। কিন্তু ফিজিক্যালি এটার কারণে অনেকটা মানে উইক হয়ে যাচ্ছি, মেন্টালি অনেক উইক হয়ে যাচ্ছি। এছাড়া সবসময় ওই যে আতঙ্ক তো কাজ করে। আর বিষয় হচ্ছে যে আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি একা। তো বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় আতঙ্ক কাজ করে, মানে কিছু একটা হলেই চিন্তা করি যে ওদের কি হবে। হ্যাঁ, ওদের কি হবে, মানে আহ, সামান্য কোনো শারীরিক সমস্যায় মনে হচ্ছে যে আমি মরে যাব, এরকমের বিষয়। তার উপরে হচ্ছে যে চাচ্ছি একটা সাজানো সুন্দর সংসার, আর যেটা আমার হাতে নাই, সেটা না হয় নাই বললাম, যেটা আছে এটা তো আমরা চাইলে পারি গুছাইতে, সেটা যখন দেখি হয় না তখন কষ্ট লাগে। আর যেটা ওই যখন ভীতি হয়, মৃত্যু ভয় হয়, তখন আমার কাছে মনে হয় যে আমি তো কিছু রেখে যেতে পারলাম না। একটা ভালো একটা সঞ্চয় থাকতো, আমার বাচ্চারা হয়তো ভালো একটা জীবনযাপন করতে পারতো, সেখানেও আমি জিরো। আর এই যে এই টাকা পয়সা ছাড়া যেটা হয়, যেটা আমাদের হাতে আছে, এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এইগুলোই হয়তো মানে আমার ফিনান্সিয়ালি আমার টার্গেট অনুযায়ী আর্ন না করতে পারার পিছনে এটা বড় কারণ। আমি হয়তো নিজের জীবনটা গুছায় নিতে পারলে, শৃঙ্খলায় আসলে ওদিকটাও হয়তো আসলে ডেভেলপ করবে। তো যেহেতু আমার হাতে এটা আছে, এটাই না হয় করি। আর আমি তো একটা জব করি, নির্দিষ্ট স্যালারি পাই, সেখানে তো আমি চাইলেই তার বাইরে ইনকাম করতে পারি না। মানে কিন্তু এই দুইটা যে গুরুত্বপূর্ণ বিষয় আমার, আমি যেটা মনে করি জীবনে আমার প্রধান লক্ষ্য, কিন্তু সেখানে আমি কোনো আমার পরিবারের কোনো বিন্দুমাত্র কন্ট্রিবিউশন বা তার সাপোর্টটা দেখি না, অথবা আমি বললেও সেটা তার খারাপ লাগে, সে সেই এই বিষয়ে কথা শুনতে চায় না। আমার মনে হয় যে এইটাই হয়তো কারণ হতে পারে তার প্রতি আমার এই রাগ ক্ষোভ আক্ষেপ, খুব অল্পতে রিয়াক্ট করা। মানে তোমার এই চাওয়ারগুলো কি তোমার স্ত্রীর কাছ থেকে একটু যদি বলো একটা একটা করে। তার কাছ থেকে চাওয়া নাকি আমার জীবন তোমার থেকে আমার স্ত্রীর চাওয়া? কাছ থেকে চাওয়াগুলো। আচ্ছা, তার কাছ থেকে চাওয়া হচ্ছে যে মানে আমরা আমরা সংসারটা খুব গোছানো ভাবে করব। আমরা গোছানো সকাল বলতে? আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো। আমরা উঠি এখন 9টায়, কোনো রকমের তাড়াহুড়ো করে আমার ছেলেকে স্কুলে পাঠাইতে হয়, তাহলে তাড়াহুড়ো একটা করে হলো না, ঠিক আছে, আমরা একটা একটা করে শুনে ফেলি। একটা হচ্ছে সকালে কয়টার সময় ওঠা ওঠা হোক সেটা তুমি চাইছো? আমি চাচ্ছি 6টায় ওঠা হোক। 6টায় উঠতে। তো জি। আর তোমরা ঘুমাতে যাচ্ছো কটার সময়? ঘুমোতে যাচ্ছি 1:30 2টোয়। তাহলে তো পর্যাপ্ত ঘুম তো হচ্ছে না। তো না, 1:30 2টো, 1:30 আমার 2টোয় তো ঘুমিয়ে 6টার সময় উঠলে 2টার সময় ঘুমালে তো 4 ঘন্টা মাত্র ঘুম হচ্ছে। তাহলে হ্যাঁ তো কেউ সুস্থ থাকতে পারবে না। না, সেজন্যই তো শুধু উঠতে চাচ্ছি না, আমি বিছানায় যেতে চাচ্ছি রাত 10টায়। তো সেটা কি ওইভাবে সব কারণে হচ্ছে না রাত 10টায় যাওয়াটা? সেটাই ম্যাম এতক্ষণ বলেছি, যেটা হচ্ছে যে সকালে হয়তো আমার ওয়াইফও 8টা 8:30টায় উঠে কোনো রকমের রান্না বান্না হয়তো কোনো রকম নাস্তা করে যায়। দুপুরে হয়তো আমার লাঞ্চ টাইম থাকে 1টা থেকে 2টা, ওই টাইমে না করে আমার হয়তো 3টায় করা লাগে, সে লাঞ্চটা মানে তৈরি করতে পারে না, 3টা 4টা বেঁচে যায়। মানে এইভাবে যে এই যে তুমি একটা কি ব্যাকলগে চলে কারণগুলো, যায়। একটা সেকেন্ড একটু থামাচ্ছি, হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো যে স্ত্রীর জন্য একটু চাপ পড়ে যাচ্ছে বাড়ির সবকিছু হ্যান্ডেল করা? কারণ একটা হ্যাঁ বাচ্চা হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ। বছর আরেকটা বাচ্চা 8 বছর, তাই তো? জি জি হ্যাঁ। তাহলে জি তুমি তো দ্বিতীয় সন্তানটিও তোমরা নিলে, তোমরা বেশ অনেক দিন পরে দ্বিতীয় সন্তান নিলে, সেটা জি কি ওর সাথে পরামর্শ করে করেছিলে? জি, পরামর্শ করেই করেছি। তখন যখন 8 বছর যখন বয়স হয়ে গেল প্রথম সন্তানটির, তখনও তো নিশ্চয়ই এরকম অগোছালো ভাবেই চলছিল সংসারটা, জি তাই না? ম্যাম, তখনও এমনই তো চলছিল। তোমরা যে এবং দ্বিতীয় সন্তান নিলে তাতে কি মনে করে দ্বিতীয় জনকে আনলে? কারণ অলরেডি একটা অগোছালো পরিবেশ সংসারে আছে, সেখানে জি দ্বিতীয় আরেকটি মানুষ যে তোমরা আনলে পৃথিবীতে, কি ভেবে আনলে ওকে? ম্যাম, এটা আসলে মানে এইটা আমার যেটা মনে হয় যে সবার মানে মানে আমরা তো অত কিছু আসলে ভেবে করি না। আর একটা সন্তান ওই যে মানে বড় ছেলেটা যখন বড় হয়ে গেছিল, আমার দিকটা যদি চিন্তা করি তাহলে আমি বলতে পারি হচ্ছে যে আমি মিস করতেছিলাম ওর ছোটবেলাটা। ওকে 1-1.5 বছর বয়সে যে আদর করা, কোলে নেওয়া, এটা মিস হুম। করতেছিলাম। এরকম আবার মনে চাচ্ছিল মানে অন্য কাউকে আরেকটু এরকম মানে আদর করি। আর একটা হ্যাঁ, বিষয় হচ্ছে কিন্তু যে এটা আমার না আজকের টপিকের সাথে অনেক মিলে যাচ্ছে। তুমি আবেগীয় ভাবে অনুভব করেছো, কিন্তু যুক্তির দিকে দেখতে গেলে কিন্তু সংসারটা অলরেডি অগোছালো ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ফিনান্সিয়ালিও তাই না? যুক্তির দিক থেকে দেখলে তো আরেকজনকে ইয়ে করাটা মানে মানে ছিল না তখন আর কি, মানে এটাই। একটা ফিনান্সিয়ালি হয়তো হয়ে যাচ্ছে বা যেত, কিন্তু সংসারটা অগোছালো ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগেও হেল্পিং হ্যান্ড ছিল, বা বেশ কয়েক মানে একজন বাইরের একজন আপা এসে কাজ করে দিত। আচ্ছা, একটু তারপরে থামাচ্ছি, আমাদের বিরতির সময় হয়ে যাবে, তো একটা প্রশ্ন করে আমাদের বিরতিতে চলে যাব। সেটা হচ্ছে যে তোমার মধ্যে কি খুব পারফেকশনিজম কাজ করে, যে সবকিছু একদম সুচারুভাবে করতে হবে, ঠিকঠাক থাকতে জি, হবে, যেমন চাইছি যে 10টায় ঘুমানো, 6টায় ওঠা, তারপর দুপুরের খাওয়া, এতটা সময় খাওয়া, তোমার মধ্যে এই যে পারফেকশনিজমটা, এটা কোত্থেকে এসছে? মানে এটা এটা আসছে যে আমি দেখতেছি যে আমি যে রুটিনে আসছি এটা আমার শারীরিক ভাবে এবং না না, অর্থনৈতিক এটা ভাবে। তুমি তোমার তোমার পরিবার থেকে কি তুমি এটা পেয়েছো, নাকি কোথা না থেকে না পেয়েছো? না, এটা আমার ভিতরেই উপলব্ধি হয়েছে। এটা মানে আসলে কি মানে একটু মানে একটা আবেগী কথাই বলতে হয়, সেটা হচ্ছে যে ওই অর্থে আমার মা মারা গেছে তখন আমার বয়স 12। তো আচ্ছা তারপর থেকে আসলে ওই অর্থে মানে ওইভাবে পরিবার আচ্ছা, ওকে, পরিবার একটু ছিল না। তোমাকে থামাচ্ছি। মা মারা গেছেন যখন তোমার বয়স 12, এই জায়গাটা আমরা শুনলাম। আমরা বিরতির পর তোমাকে আবার কানেক্ট করা হবে, তোমার বাকি কথাগুলো আমরা শুনবো। আমাদের অতিথিরা একটুও কথা বলতে পারেননি, কোনো প্রশ্ন করতে পারেনি। আমরা তোমাকে আবার কানেক্ট করবো বিরতির পর, কেমন? ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা বিরতির আগে একজন অতিথির আমাদের দর্শক ফোন করেছিলেন, তার কথা আমরা শুনেছি, কিন্তু গোটা শুনতে পারিনি, কারণ আমাদের বিরতির সময় হয়ে গেছিল। আর আমাদের অতিথিরা তো কিছুই বলতে পারেননি। আমাদের কি ওই দর্শক আছেন ফোনে? আচ্ছা, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমরা শুনতে পারিনি, বিরতির সময় হয়ে গেছিল। আমরা যেখানে ছিলাম ওখান থেকে আবার শুনতে পারি। কোন জায়গায় ছিলাম মনে আছে কি? হ্যাঁ, বলতেছিলাম আমার বাবা মায়ের কথা বাবা বা মায়ের একটা কথা। পরিবারের কথা। জি, হ্যাঁ এই যে পারফেকশনের কথা বলতেছিলেন ম্যাম, হ্যাঁ হ্যাঁ। এটা আসলে কোত্থেকে আসছে ম্যাম? এটা হচ্ছে যে আপনি যেটা বলতেছিলেন যে পরিবার, আসলে ওই অর্থে আমি মানে অল্প বয়সী পরিবার আসলে ছিল না। আমার মা মারা যাওয়ার পরে পরিবারটা একটু অগোছালো হয়ে গেছে। আচ্ছা। আহ, তারপরে তারপরেও ছিলাম আমি, আমার বোন, আমার বাবা, কিন্তু তখন আর পরিবারটা আসলে ওরকম ছিল না। তো হয়তো আমি দেখি নাই সাজানো সংসার, বা আমার ওই অভিজ্ঞতা নাই। এই 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 এখান থেকেই হয়তো আমার ভিতরে এই আর্টসটা হয়তো তৈরি হয়েছে যে আমার সংসারটা আমি একটা অনেকে দেখতাম মানে আসলে অনেক কথা বলতে হয়, এগুলা বলতে সংকোচ লাগে দেখি আমি অনেকের কাছে যাই না, অনেক কিছু শেয়ার করি না। এখন যেহেতু বলে ফেলছি, সেটা হচ্ছে যে আমি তো দেখতাম, ছোটবেলা দেখতাম অন্যান্য পরিবার, আমার কাজিনদের বা আমার বন্ধুদের ওটা কেমন চলে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমার ওই রকমের কিছু ছিল না। তো এখন তো আমার আছে, আমার তো বিয়ে করেছি, সংসার হয়েছে, ছেলে মেয়ে আছে। এখন আমি গুছায়া করি, মানে আমার মানে এই ফিলিংসটা আসছে এখান থেকে। আর এটা না করার কারণে অনেক অসুবিধা হচ্ছে ম্যাম। আমার ছেলে ঠিকঠাক যেতে পারছে না, আমি অফিসে লেট করতেছি, ফিনান্সিয়ালি অসুবিধা হচ্ছে, শারীরিকভাবে অসুবিধা হচ্ছে। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আহ, সংসারটা একটু পারফেক্টলি করাটাই মনে হয় ভালো। আর এমনিতে আমি অন্যান্য কাজে আসলে একটু পারফেকশনিস্ট থাকার চেষ্টা করি, আমার অফিসিয়াল বা যে কোনো কাজে। মানে আমার মানে জানা মতে আমি আর কি কোনো কিছুতে কোনো রকম করি না। আমার হয়তো তোমার ভুল যদি হতে ভুল পারে। হয়, কখনো তুমি যদি কিছু ভুল করে ফেলো, তখন তুমি নিজের সাথে তোমার কি ঘটে? আমরা অনেক সময় ভুল করি না, অনিচ্ছা সত্ত্বেও তো ভুল হয়ে যায়। জি, তোমার নিজের ভুলগুলো কি মানতে পারো কখনো? হ্যাঁ, নিজের ভুলগুলো মানতে পারি, কিন্তু একটু সময় লাগে। সেই সময়টা এখন অনেক কম লাগে, আগে হয়তো বেশি লাগতো একটা কি ভুলের হয় জন্য। ওই সময়টাতে, কি কি চিন্তা কাজ করে, নিজেকে কি কি বলো তুমি তখন ভুল করার পরে? তখন হচ্ছে যে মানে বাসার ক্ষেত্রে যেটা হয়, ভুল কিছু বাসার ক্ষেত্র, বাইরের ক্ষেত্র না, জি, মানে জাস্ট জেনারেলি জিজ্ঞেস করলাম যে তুমি একটা কাজে ভুল করে ফেললে, সেটা যে যে জায়গায় হোক না কেন, এরপরে তোমার নিজের সাথে নিজের কথোপকথনটা কেমন হয়? আমাদের ভেতরে এরপরে কিছু কথা চলতে থাকে না, সে জি কথাগুলো জি কি জি হয়? জি জি এরপরে হচ্ছে প্রধান যেটা থাকে সেটা হচ্ছে এইটা আর করা যাবে না, এই ভুলটা আর করা যাবে না, আর করবো করা না। যাবে না। জি, আর কারণ তুমি এটা আমি তোমাকে ভুল করার পারি। পারমিশনটা দিতে খুব অসুবিধা বোধ করো, তাই তো?
জি, অসুবিধা বোধ করি, কিন্তু আমি এটা পারি। আমার দ্বিতীয়বার খুব কম হয়। বাসার ক্ষেত্রে ছাড়া বাইরে আমার যেকোনো একটা ভুল, হুম আসলে যেই ভুলটা কোনো একটা ইমপ্যাক্ট ফেলে আমার লাইফে, বা হুম। ছোট বড় যাই ইমপ্যাক্ট হোক, সেটা আমি দ্বিতীয়বার করার খুব কম চেষ্টা করি। হয় না, মানে খুব আচ্ছা, কম ভেরি হয়, গুড। তারপরেও তো খুব হয়ে যায় আর সুন্দর কি। বললে তুমি। এখন তোমার তোমার ওয়াইফ একটা কিছু ভুল করে ফেললো, তখন তোমার ভেতরে কি চলতে থাকে? হ্যাঁ, তখন আমি আসলে ইনস্ট্যান্ট ভুলটা মানতে পারি না, এবং আমার বিষয়টা হচ্ছে কি, এইটা হুম ও ও বলে যে মানে ভুলটা আমি মানি না কেন, এটা এটা নিয়ে তারও হয়তো হুম হুম কমপ্লেইন আছে, এবং হচ্ছে যে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না, হুম হুম। শুধু ভুলই ধরি, হ্যাঁ, হ্যাঁ বা হ্যাঁ এগুলো নিয়ে তার অনেক ইয়ে আছে। কষ্ট কিন্তু আছে। কষ্ট আছে ম্যাম, কিন্তু আমার বিষয়টা হচ্ছে কি, সে বলে যে এটা ছোটখাটো ভুল, হ্যাঁ, যে কোনো বিষয়, কিন্তু আমি দেখতেছি ম্যাম এই ছোটখাটো ভুলটা 10 বছর যাবৎ চলতেছে। আমার উপলব্ধি হচ্ছে যে তুমি যদি মনে করে থাকো এটা ছোট ভুল, তাহলে তো এটা এখানেই শেষ হয়ে যাবে, অথবা আরো 2-4 বার ঘটবে, এটা তো 1000 বার ঘটতে পারে না। এবং এইটা ছোটটা যখন অনেকবার ঘটে, এটা আর বের হয়ে আসা যায় না, এটার ভিতরেই মানে আমরা ঢুকে যাই, এবং সেটা হুম হুম। আমাদেরকে নানান ভাবে আমার সংসারে বা নানান ভাবে এটা ক্ষতি করতেছে। এই জন্য আর কি এখন আমি আসলে মানতে পারি না। তবে ওই বাইরের কেউ একজন দেখলে বা সাধারণ চোখে মনে হবে এটা ছোট ভুল, কিন্তু এটা তো ঘটতেছে প্রতিদিন। আমি দেখি যে এখন ছোট ভুল হলো, হুম। ও যদি সুযোগ হয় বা আবার যদি এইটা যদি ওর করার দরকার হয়, 10 মিনিট পরেই আবার এই সেম কাজটাই করবে। তুমি কি একটু মানে রেগে যাও যখন দেখো যে একই ভুল বারবার করছে, তখন একটু রেগে যাও? জি ম্যাম, মাঝে মাঝে রেগে যাই, আর মাঝে মাঝে চুপচাপ থাকি, কিচ্ছু আর বলি যখন না। তুমি রেগে যাও তখন তুমি কি করো? মানে তখন রাগারাগি করে কখনো কি একটু গায়ে হাত তোলার ব্যাপারটা হয়ে যায়? মানে ওই রকম না, আমি মানে 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 অল্প ইঙ্গিত করি। বিস্তর হয় কিনা? না, অল্প, ওইটাই অল্প বিস্তারও হয় না, মানে আমার ইদানিং যেটা হয়, মানে আমি মানে দেখাই, হাত দিয়ে ইশারা করি যে মানে যে মার যেন। দিব? হ্যাঁ। আচ্ছা, ওকে। তখন তোমার স্ত্রী নিশ্চয়ই আরো মন খারাপ করেন। হ্যাঁ, ও মন খারাপ করে, আমিও মন খারাপ করি আসলে পরে। তোমাদের এই যে একটা মানসিক একটা ইয়ে চলছে, দূরত্ব তোমাদের দুজন দুরকম ভাবে দেখছো, এটাতে করে তোমাদের সম্পর্কের মধ্যে এটার একটা প্রভাব কি পড়ছে? তা তো পড়ছেই ম্যাম, কিন্তু হুম, মোটামুটি স্বাভাবিক আছে অন্যান্য সম্পর্ক। মোটামুটি। স্বাভাবিক স্বাভাবিক আছে আছে। অন্য সম্পর্কগুলো। বুঝিনি। অন্য সম্পর্কগুলো স্বাভাবিক আছে। অন্য সম্পর্ক? অন্য সম্পর্ক বলতে তুমি শারীরিক সম্পর্ক মেন করছো? কোন জি, সম্পর্ক? জি। আচ্ছা, হুম। ওকে। হ্যাঁ, তাহলে তুমি আসলে তোমার যে ডাক্তার সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালেন, ওখানে কি বললেন ডাক্তার? আমি যাইনি সাইকিয়াট্রিস্টের ও, কাছে। তুমি যাওনি। আচ্ছা, ওকে। আর তুমি বললে তোমার ঘুম একদম কম হচ্ছে, জি। সেটারও তো একটা প্রভাব পড়ছে না তোমার সবকিছুর উপরে? হ্যাঁ, খুবই প্রভাব পড়ছে। আমি শারীরিকভাবে খুব উইক থাকি। আমার এটার হুম কারণেই মানে ভার্টিগো হয় হঠাৎ হঠাৎ মাথার হুম। ভিতরে, মানে মানে এটাকে কি বলে বাংলায়, যেটা বলে চক্কর দেওয়া আর কি, এরকম হ্যাঁ একটা হ্যাঁ, বিষয় হয়। ভার্টিগো আ- বলেছ, ভার্টিগো অনেকে বোঝে, কিন্তু জি, তুমি কি এত কম ঘুম যে হচ্ছে এটা অনেক দিনের ব্যাপার? জি, অনেক দিনের ব্যাপার। এটাতে করে তো একটু মেজাজটা একটু খিটখিটে থাকার হ্যাঁ, কথা হ্যাঁ, তোমার, হ্যাঁ, জি, জি, তাই না? জি। সেটার যেদিন প্রভাব তো ভালো হয় বাচ্চাদের সেদিন উপরেও পড়ছে। ভালো থাকি। সরি ম্যাম। বাচ্চাদের উপরে একটু পড়ছে না তোমার খিটখিটে মেজাজ যে হ্যাঁ, থাকছে? হ্যাঁ, জি, পড়ছে, পড়ছে। ওইটা হুম, অনেক চেষ্টা করি নিয়ন্ত্রণ করার, কিন্তু তারপরও সেটাই। পড়ছে। ওদের সাথে তো তোমার একটু দূরত্ব হয়ে যাওয়ার কথা, বাবা যদি একটু খিটখিট করেন, বাচ্চারা একটু দূরে চলে যায় তখন, তাই না, না? এটা হয় না। আমার ছেলেরা খুবই অ্যাটাচ ম্যাম। মানে আচ্ছা। আমি যতক্ষণ থাকি এটা, মানে কি হয়, মানে অ্যাটাচমেন্টটা মাঝে মাঝে হচ্ছে যে একটু হয়ে যায়, এতটা অবস্থা, মানে বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে আমার আছে যে আমার কোলে যখন দুইটা ছেলেই, বড়টা এরকম ছিল, ছোটটা এরকম ছিল, আমার কোলে ছোটটা থাকে, তখন ওর মা যত কিছু ওকে দেখাক, মানে যত কিছুর বিনিময় হোক, ওকে নিতে পারে না, যদি নেয় হুম, স্বাভাবিকভাবে যায় না, ও চিৎকার করে, কান্না করে। তো আমি আচ্ছা। এটা নিয়ে আমার ওয়াইফের সাথে কথা বলি যে এটা কেন হয়। মানে আমারও তো অফিস থেকে আসি, আমি হুম, মানে আমার পোশাকটা আমি খুলতে পারি না, এক হাতে খুলি আর এক হাতে ওকে আমি ধরে রাখি। এই সময়টা তো তুমি ওকে অ্যাটলিস্ট কাভার করতে পারো, তারপরে আমি নিচ্ছি। ও কেন তোমার কাছে গিয়ে স্বাচ্ছন্দ্যে থাকে না, মানে আমি যখন কাছে থাকি তখন, মানে এটা কেন হয়, এটা তুমি বোঝার চেষ্টা করো কিনা, বা হুম, এভাবে ছেলেটাকে রাখতে পারো কিনা। আসলে ওদের ক্ষেত্রেও যেটা হয়, মানে খুব মানে সংসারে আমি বুঝি না, এত কাজই করে, মানে
ওদেরকে একটা কোয়ালিটি, আমি মাঝে মাঝে বলি যে দুপুরে আমরা দুইটায় খেয়ে ছুটির দিনে অ্যাটলিস্ট আমরা একসাথে বিছানায় যাব, একটু শুইলাম বা গল্প করলাম, ইয়া করলাম, এই সময়টাই হয় না। আমি হয়তো ছেলেদের নিয়ে থাকি, সে এখানে কাজ করে ওখানে কাজ করে, মানে তুমি এগুলোই কি করতে চাই। কাজে একটু হেল্প করো স্ত্রীকে? না, আমি আমার শুধু ছেলেদেরকে মানে রাখি। ঘরের কাজে যখন কিছু হেল্প করো না? আমি আমার খাবারটা কারণ নিজে তুমি নিয়ে একটা খাই, কথা এটা বলেছিলে মেইলি কাজ, তাই না? সরি, এটা আমার ভাষা না আর কি, এটা সবাই বলে তো আচ্ছা, এই জন্য বলছি। ওকে, তোমার ভাষা না, কিন্তু যাই হোক, আসলে তো কাজ কাজই। তাহলে তোমার আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? আসলে ম্যাম, আমার হচ্ছে যে মানে এই যে পরিবারে মানে তার প্রতি আমার রেসপেক্ট মানে কমে যাচ্ছে অনেক। আচ্ছা, এটা খুব সমস্যা। হ্যাঁ, এটা এটা আমি মনে করি পরিবার পরিবার, বলতে তোমার ওয়াইফের প্রতি? ওয়াইফ, জি জি। আচ্ছা, তো এইটা আসলে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? হুম, আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা আমি আমি চিন্তা করছি, আরেকটা পারি হচ্ছে যে হ্যাঁ, ও যা করে করুক, ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। এখন এটাও তো সম্ভব হয় না এক বাসার নিচে থাকে মানে থেকে, এটা তো কোনো হুম, সংসার না। তো এটা আসলে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি ওর প্রতি হুম, রাগটা, বা ওর প্রতি আমার রেসপেক্টটা আরো কিভাবে বাড়াতে পারি, এইটা। হুম, আর আর আমার একটা আক্ষেপ আরো আছে, শুধু এই পরিবারের বিষয়টা আক্ষেপ না, তা না, আমার ওর প্রতি আর একটা আক্ষেপ হচ্ছে কি, মানে আমার যেটা ভালো লাগে ওইটা ও কখনোই ওর ভালো লাগে না। ধরেন আমি যদি একটু হাসি, একটা হুম, মোবাইলে একটা মানে একটা কমেডি দেখে হাসলাম, হ্যাঁ, হ্যাঁ, এটা ওর ভালো লাগে না। আমি অনেকক্ষণ গান শুনতেছি, এটা ওর ভালো লাগে না। আমি মোবাইল দেখতেছি, ওটা ওর ভালো লাগে না। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিলে ওটা ভালো লাগে না। এমন কোনো আড্ডা হয় নাই আমার এই লাইফে যে আমি বন্ধুদের সাথে আড্ডা দিছি আর সে বাজেভাবে আমাকে ফোন দিয়ে রিয়াক্ট করে নাই, বা আমি আসার পরে আমার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছে, অথবা আমি যখন বাড়িতে যাই, অনেকদিন পরে বাড়িতে যাই, আমি দূরে থাকি বাড়ি থেকে, তো তখনও যদি আড্ডা দেই, যে এসে অন্য সব বন্ধুদের যেটা হয় যে মানে ওয়াইফও জিজ্ঞেস করে কেমন হইলো, অনেকদিন পরে আসছো, বন্ধুদের সাথে কেমন আড্ডা হলো, এটা তো নাই, বরঞ্চ তার উপরে আরো হয়তো রিয়াক্ট করে। হ্যাঁ, তো মানে হয়তো বাজে কথাও বলে এরকমের। তো এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি আমি ভালো থাকলে তার ভিতরে ভালো লাগে দেখি না, কিন্তু বাড়িতে সত্যিকার অর্থে। যাচ্ছ মানে আমি একটু থামাচ্ছি, কারণ আমি অনেকক্ষণ ধরে তোমাকে শুনছি, জি আমাদের সরি ম্যাম। অতিথিরা একটা কথা বলেনি। আমি এই লাস্ট প্রশ্ন করছি, বাড়িতে যাচ্ছ মানে তোমরা তো একই সাথেই আছো, মানে বাড়িতে তুমি তুমি একা যাচ্ছ, তাই বললে? না না, আমি সবাই, আমি আমার শহরের বাইরে আমি গ্রামের কাজ বাড়িতে করি, যখন যায়। অন্য জায়গায়। আমরা আচ্ছা, যখন মাঝে মাঝে বছরে দুই একবার পুরো পরিবার সহই আমরা বাড়িতে যাই। আচ্ছা, তোমরা শহরে যখন তুমি যেখানে কাজ করছো তোমার পরিবারও ওখানে আছে, জি তাই জি তো? জি, আমি আচ্ছা, আচ্ছা, একসাথে ওদের সাথে ওকে। থাকি। তাহলে তোমার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে তোমার ওয়াইফের প্রতি তোমার রেসপেক্টটা কি করে বাড়াবে, তাই তো? জি। আচ্ছা, একটু আর লাইনে। হ্যাঁ, আর হচ্ছে যে ম্যাম, যে বিষয়টা আমার, যে বিষয়টা ও মানতে পারে না, সেটা আবার আমার খুব ভালো লাগে। ও যদি হাসে বা ও যদি ওর বন্ধুদের সাথে আড্ডা দেয়, নিজের মতো সময় কাটায়, এটা আমার খুবই ভালো লাগে। আমি চাই এই হুম, সময়টা আরো দীর্ঘ হোক, আমি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কিন্তু আচ্ছা, আমার এটা যদি ওর এটা কম হয় সুযোগটা, হুম, কিন্তু হলে আমার খুব ভালো লাগে আর কি। কিন্তু হ্যাঁ, এটা আমার তো ওর ভালো লাগে না। ঠিক আছে। একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, তোমার জি প্রশ্ন ম্যাম। করো না। হ্যাঁ, আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আপনাকে যে ওয়াইফ মানতে পারে না আপনি যদি হাসেন বা ভালো থাকেন, উনি কি বলেন? মানে এটা আসলে খুবই মানে পারিবারিক লোকাল ল্যাঙ্গুয়েজে তো মানে একটু বলে মানে বেশ ভালোই তো, আনন্দ আছো, আমোদে আছো, মানে তখন হয়তো অন্য একটা ইচ্ছা হলো, এটার তো কোনো খবর নাই, এটার তো কিছু করলা না, এটা নিয়ে আসো, ইয়া মানে এরকমের আর কি। মানে উনি উনি ওনার যে চাওয়াগুলি আছে আপনার কাছে সেই বিষয়গুলি কি নিয়ে আসে তখন, যে সেটা হলো না? ওইরকমই ওনার ব্যক্তিগত চাওয়া না, বা হয়তো পুরো সংসারের বা কোনো একটা ডিউ একটা কাজ আছে হয়তো, যেটা আচ্ছা, আমারই হয়তো করতে হবে, আচ্ছা, সে করলাম না বা কিছু, ওইটার তো সময় হলো না, বাট এটার সময় হইলো, এরকমের। আচ্ছা, ওকে। জিয়ানের প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই, প্রশ্ন নেই। বুঝতে পেরেছি। ওকে, অনেক কথা শোনা হলো, আমরা জানি না কতটুকু সাহায্য করতে পারবো। হ্যাঁ, মোটা দাগে প্রশ্নটা হলো যে, প্রশ্নটা কি পেয়েছি আমরা যে কি করে ওর প্রতি আমার রেসপেক্টটা বাড়াবো, তাই তো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আই থিঙ্ক ইজ নট ইন দ্য লাইন। ওকে, নাসিমা, কি বুঝলে? প্রশ্ন দিয়েই যদি আমরা শুরু করি, কি করে রেসপেক্টটা বাড়াবো, এই যে বিষয়টা উনি বুঝতে চাইছেন। প্রশ্নটা আসলে সুন্দর। হ্যাঁ, খুবই ম্যাচিওর একটা প্রশ্ন আমি বলবো। এবং এই জায়গাটায় যদি উনি চিন্তা করতে পারেন, তো এই এই চিন্তাটাকে ধরেই ভেতরে আর যেই অগোছালো জায়গাটা আছে সেটা গোছানো অনেকখানি সম্ভব। আম,
আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু সম্মানের জায়গাটা ভিন্ন ভিন্ন দিক থেকে আসে। আমি বলবো যে ওনার ওয়াইফ কিভাবে রেসপেক্টেড ফিল করেন সেটা জানাটা জরুরি। উনি ওনার কথায় যেটা বোঝা গেল, উনি পরিবারের সাহায্য চান, পারিবারিক যে কাজগুলি সেখানে সাহায্য চান, যেটা উনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, উনি নিজেই বললেন। তারপরে হচ্ছে কিছু কিছু চাওয়ার জায়গা আছে, যেই চাওয়ার জায়গাগুলি পূরণ হচ্ছে না। সেটা উনি যখন হাজব্যান্ড যখন ভালো থাকছেন, হাসি মশকরায় থাকছেন, সেই সময়টায় ওয়াইফ ওই চিন্তাটা করেন যে সে এখন আনন্দে আছে, এখন হাসি মশকরায় আছে, কিন্তু ওই জায়গাটায় তো তার রোলটা মিসিং আছে, ওইটা তার মনে পড়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে ভালো থাকার অভিজ্ঞতা ওনাদের দুজন মিলে খুবই কম। একটা বিষয় হচ্ছে যে ভুল ধরার যে প্রবণতাটা, ওয়াইফ বলছে যে তুমি অনেক ভুল ধরো, অ্যাপ্রিসিয়েট করো না। তো এই যে অ্যাপ্রিসিয়েট না করা এবং ভুল ধরা, এটা কিন্তু একটা মানুষকে ভেতরে ভেতরে আহত করে, আস্তে আস্তে করে সে মন খারাপ করতে থাকে, তার মধ্যে দুঃখ বাড়তে থাকে, যেটা একটা মানুষকে আসলে ভালো থাকতে সাহায্য করে না। তো যখন সে ভালো থাকে না, তখন কিন্তু তার যে সাইকোলজিক্যাল এনার্জি, মনের যে শক্তিটা, যেই শক্তিটাকে ব্যবহার করে সে আসলে কিছু একটা গোছাবে, তার পছন্দের দিকে গুরুত্ব দেবে, সেটা হচ্ছে না, কারণ তার নিজের মানসিক শক্তিটাই তখন অনেক কম। মানে অ্যাপ্রিসিয়েশন নিয়ে তো আমরা অনেক আমাদের ট্রেনিং অনেক শিখেছি, তুমি যদি ওখান থেকে একটু বলো আর কি। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশনটা আসলে যেটা বলা হয় যে অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে এক ধরনের কিন্তু মানসিক ক্ষুধা। এই মানসিক ক্ষুধাটা যখন পূরণ না হয়, তখন যেটা হয় আমাদের মোটিভেশনের অভাব হয়, তখন আমাদের কোনো একটা কিছুতে মন লাগে না, মনটা ভালো থাকে না, কোনো একটা কাজ করতে ইচ্ছা হয় না, এনার্জিটা আসে না, এনার্জিটা পাই না আমরা, এবং কোনো কিছুতে ফোকাস করতে পারি না সারাক্ষণ। তখন দেখা যায় যে লো এনার্জি থাকে, লো এনার্জি নিয়ে আমরা কিন্তু ভালো কাজ করার জায়গাটা ওভাবে করতে পারি না। তো উনি ক্লু দিচ্ছেন, উনি অ্যাপ্রিসিয়েশন চাইছেন। একটা মানুষ কিন্তু যেরকমই হোক তার কিছু না কিছু জায়গায় অ্যাপ্রিসিয়েশনের জায়গা থাকেই। তো সম্মানের জায়গাটা মিউচুয়ালি আসতে পারে যখন ওনার ওয়াইফের যেই জায়গাগুলিতে অ্যাপ্রিসিয়েশনের সুযোগ আছে সেটা দিয়ে যদি একটা ব্রিজিং হয়, শুরুটা ওরকম করে হলো, এরপরে একটা মানুষের যখন অ্যাপ্রিসিয়েটেড ফিল করে তখন তার সিস্টেমটাও কিন্তু তৈরি হয় ফিডব্যাক নেওয়ার জন্য। তখন কিন্তু অনেকখানি সহজ হবে যে এইটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়, এই এবং অ্যাপ্রিসিয়েশন দিলে কিন্তু ওই মানুষের একটা দায়বদ্ধতা হয়ে যায়, সেও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, মানে তোমাকে আমি প্রশংসা করলে তুমিও কিন্তু একটু সুযোগ খুঁজবে আমাকে কি করে প্রশংসা করা যায়, ওই মনটা তৈরি হয়, ওই এনার্জিটা তৈরি হয়। আর আরেকটা দিকে আমি বলবো যে একটা মানুষ 8 বছরের একটা বাচ্চা, 1 বছরের একটা বাচ্চা, সারাক্ষণ যখন সে সেই বাচ্চা দুইটার দিকে দেখাশোনা করছে, সাংসারিক কাজগুলি করছে, তারপরে উনি বলছিলেন যে উনি বাসায় আসলে হচ্ছে বাচ্চারা ছাড়তে চায় না। তো একটা বিষয় হচ্ছে যে ওই যেই সময়টায় বাচ্চা বাবার কাছে যাচ্ছে তার আগ পর্যন্ত কিন্তু বাচ্চা মায়ের কাছেই থাকছে। তো আদর হোক, শাসন হোক, স্ট্রাকচার হোক, সবকিছু যখন মায়ের কাছেই হচ্ছে তখন ওরা বাবার কাছে কিন্তু একটা ডিফারেন্ট একটা স্বাচ্ছন্দ্যের জায়গা তখন খোঁজে। হয়তো বা মা একা সব সামলাচ্ছেন, বাচ্চা যখন আদর খুঁজতে যাচ্ছে মা একটু বিরক্ত হচ্ছে, এবং মায়ের নিজেরই মানসিক শক্তি যেহেতু নাই আপা, উনি নিজেও কিন্তু হয়তো বা নেগেটিভ এনার্জিটাই ব্যবহার করছেন, এই আর কি। ওই জন্য বাচ্চারা হয়তো বাবা যেহেতু বাসায় এসে ওদের দিকে মনোযোগ দিচ্ছেন, বাচ্চারা খুব এনজয় করছে, কিন্তু মা তো কাজ করতে করতে ক্লান্ত হচ্ছেন, বাচ্চারা কিছু চাইলে মা কিন্তু সেটা খুব একটা রিটার্ন করতে পারছেন না, সেটা মনোযোগ দিতে পারছেন না। তো আমি সম্মানের জায়গাটায় আমি যেই জায়গাটায় ফোকাস করতে বলবো ওনাকে, সেটা হচ্ছে যে এই যে ওনার সংসারে যে কন্ট্রিবিউশনটা আছে, সন্তানের প্রতি যে কন্ট্রিবিউশনটা আছে, সেটাকে বোঝা, সেটার স্বীকৃতি দেওয়াটা কিন্তু অনেক সম্মানের ব্যাপার। এই সম্মানটা যদি উনি বোধ করেন, তখন ওয়াইফের মনে হবে যে তার এই কন্ট্রিবিউশনটাকে বা তার এই যে
যেটা সে করছে, যেই সংসারে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, সেই জায়গাটা হাজব্যান্ড দেখছে, হাজব্যান্ড স্বীকৃতি দিচ্ছে, সে নিজে তখন রেসপেক্টেড ফিল করবে এবং সেটা ফেরত তার দেবে। প্রতি ফেরত দেবে, এই জায়গাটা তৈরি হবে। ওকে, মানে এটা যেহেতু তার চাহিদা, সেই চাহিদাটা মেটানো কিভাবে সম্ভব সেটা সেই পরিস্থিতিটা তাকেই তৈরি তৈরি করতে করতে হবে। হবে সেই। আমি একটু ভালোবাসার কতগুলো ভাষা আছে সংসার জীবনে। তো বিখ্যাত একজন মনোবিজ্ঞানী উনি 5টা ভালোবাসার ভাষার কথা বলে। প্রথমটা তো আপা বলল, প্রশংসা করা। এরপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার উপহার আদান প্রদান হতে পারে, ছোট ছোট উপহার। তৃতীয়টা হচ্ছে সহমর্মিতা দিয়ে শোনা, মানে ওনার কথাগুলো একটা কোয়ালিটি টাইম দিয়ে মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। আমরা অনেক সময় বলতে পছন্দ করি এবং অনেক ফ্যামিলিতে হয় কি, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তো এইখানে কিন্তু সম্পর্কটা ভালো হয় না, বরঞ্চ যদি ওনার কথা শুনে ওনার কথাগুলো ভেন্টিলেট করা যায়, ওইখান থেকে অনেক প্রবলেম সলভ হয়ে আসে। এর পাশাপাশি টাচেও একটা গুরুত্ব আছে, মানে স্পর্শ করা, একজন আরেকজনকে স্পর্শ করা। আরেকটা ব্যাপার স্পর্শটা কিন্তু জিয়ানুর আগে মানসিক সম্পর্কটা তৈরি করতে হয়, তা না হলে টাচটা আরেকজন এনজয় করবে না। এনজয় করবে না। না না, আমি বলছি আর কি। আর একটা হচ্ছে অ্যাক্ট অফ সার্ভিস, মানে তার জন্য কিছু করা। জেনারেলি সাইকোলজিক্যাল থিওরিগুলোতে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে ছোটবেলায় মানুষের যে জায়গাটায় ঘাটতি থাকে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক করে। তো আন্ডারলাইং কিন্তু নিড থাকে একটা, যে আমি যদি পরিবারের ছোটবেলায় টাচ না পাই, তাহলে আমার পার্টনার আমাকে টাচ করবে। তো রিলেশনশিপে হয় কি, পার্টনার যদি এই জিনিসটা কোনোভাবে বুঝতে পারে যে কোনটা ওনার নিড আছে, কোনটা উনি বেশি ফিল করতেছে, ওই জায়গাটা বেশি ফোকাস করলে সম্পর্কটা ভালো হয় এবং গুরুত্বটা উনি ভালো ফিল করে। ওকে, মানে ও যে বলছে ও রেসপেক্ট চাচ্ছে, ওটার ব্যাপারে কিছু বলবে? হ্যাঁ, রেসপেক্টের ব্যাপারে কিছু বলবে কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে থেকেই, মানে ভালোবাসা আর রেসপেক্ট দুটো তো আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ, ব্যাপার। দুটো আলাদা। এবং আমার কাছে মনে হচ্ছে যে শোনার ব্যাপারটাও হয়তো কম হচ্ছে কোনো কারণে, বলে ফেলতেছে। আরেকটা ব্যাপার হয় কি, মানে নিজের, মানে তোমার মনে হচ্ছে যিনি আমাদের ফোন করেছে হ্যাঁ সে কম শুনছে, তার কম স্ত্রীর শুনছে, কথাটা কম উনি শুনছে। যা চাচ্ছে তাই চাপিয়ে দিচ্ছে। হয়তো হতেও পারে, এটা নাও হতে পারে, এটা অনুমান করে আমি বলছি মনের কথা শুনে। আরেকটা ব্যাপার কিন্তু হয় কি, প্রশ্ন করলে না তো, হ্যাঁ, না। এখন অনুমান করছো কেন? তোমাকে বলেছিলাম প্রশ্ন ঠিক করো। আছে, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে কি, উনি বলছিল যে বাসায় এসে রাগটা ম্যানেজ করতে পারে না। তো এই সম্পর্কে যখন উনি রাগ দেখাবেন, যখন উনি জোর করে চাপিয়ে দিবেন, তখন আরেকজনের মোটিভেশনটা আরও কমে যাবে। সো এই ক্ষেত্রে ওনার ওই যে একটা বিষয় আমরা বলি, মানে একটু ইমোশন ম্যানেজ করার ক্ষেত্রে রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স বলে একটা কথা আছে। এটা কি করতে হয় এই ক্ষেত্রে, যখন কোনো একটা রিলেশনশিপে থাকি আমরা, কারো হয়তো আচরণের কারণে আমার রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, হয়ে আমি সম্পর্কটাকে আরও তিতা করে ফেলতেছি রিয়াকশন দেখে। তো এখানে প্রথম কাজটা হচ্ছে রিয়াক্ট না করে কোনো কিছু করা যায় কিনা, একটু টাইম নেওয়া, বা কেউ একটা কথা বললে একটু ব্রিদিং করা, একটু স্থির হওয়া, টাইম নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে তাকে তার মতো করে বোঝার চেষ্টা করা এবং মনে মনে ভাবা, যতই আমি রিয়াক্ট করি, যতই আমি হচ্ছে কোনো কিছু করি, এখানে কোনো চেঞ্জ আসবে না। এবং আরেকটা জিনিস কল্পনা করা, যে এই যে জিনিসগুলো হচ্ছে ওনার, এটা তো হুট করে হয়নি, এগুলো অনেকগুলো, এর পিছনে অনেক কারণ আছে, সে কারণেও হয়তো করতেছে। মানে সহমর্মিতা দিয়ে যে বোঝার ব্যাপারটা বলি, এটা আসছে। এবং আরেকটা ব্যাপার, মনে মনে ভাবা যে আমি যদি রিয়াক্ট না করে অ্যাকসেপ্ট করি, তাহলে আমার লাভ কী হবে, ক্ষতি কী হবে। ফাইনালি সারা শরীর দিয়ে ব্যাপারটা অ্যাকসেপ্ট করা। বিশেষ করে আমরা অনেক সময় ইমোশনাল রেগুলেশনের ট্রেনিংয়ে, ইয়েতে, ডিবিটিতে আমরা শিখাই যে হাত দুটো টেনে অ্যাকসেপ্ট বলা, যাতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা টান লাগে। এবং ফাইনালি হচ্ছে কিছু মাইন্ডফুলনেস, ব্রিদিং, এগুলো করে করে এক্সপ্রেস করার চেষ্টা করা। এই ব্যাপারটা ওয়াইফ তো হচ্ছে ওনার হচ্ছে খুব বড় একটা জায়গা, যেখানে অনেক বেশি ইমোশনাল রেগুলেশন দরকার। কিন্তু এই বিষয়গুলোর প্র্যাকটিস ছোটো ছোটো বিষয়গুলো থেকে করতে হয়। আমি জাস্ট 1 মিনিট সময় নিয়ে বলি। যেমন ধরেন রাস্তায় ট্রাফিক,
এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। এখান থেকে যদি আমরা শুরু করি, এই ব্যাপারটাকে যদি আমি অ্যাকসেপ্ট করা শুরু করি, যে আমি এখানে রিয়াক্ট না করে যদি অ্যাকসেপ্ট করি, আসলে ট্রাফিক তো আমার কিছু করার নেই। যেমন সোশ্যাল মিডিয়ায় একটা হচ্ছে মতামত, যেটা আমার কাছে ভালো লাগছে না, আমার হয়তো ধর্মীয় বা রাজনৈতিক মতামতের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা আমি কিভাবে অ্যাকসেপ্ট করব? এগুলো আমি দেখবো এবং অ্যাকসেপ্ট করবো, এরকম ছোট ছোট মানে সহনশীলতাটা বাড়ানো বাড়ানো আর কি। তারপরে যে ওয়াইফের উপর প্রয়োগ করা। অনেকে বলে যে আমি তো এটা করলাম, করে আমি একেবারে ফাইনাল স্টেজে গেলাম, গিয়ে আমি পারলাম না। এটা করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যদি মাসেল মেমোরি ডেভেলপ না করে, মানে এটার অভ্যস্ততা না হয়, তখন ওইটা কিন্তু ফাইনাল জায়গায় যে করা যায় না। আমি অনেকে বলি যে আপনি যদি গাড়ি চালানো শেখেন, তো প্রথমেই তো আপনি হচ্ছে মিরপুর রোডে চালাতে পারবেন না, বড় রোডে চালাতে পারবেন না, আপনাকে গলিতে বা মাঠে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তারপরে ওই জায়গায় গিয়ে চালাতে পারবেন। একটু অ্যাড করতে চাই আপনি আচ্ছা, এখানে। ফোনটা একটা ফোন নিয়ে আসি তো, ঠিক মাথায় আছে, ঠিক আছে। ফোনটা নিয়ে আসি। আমরা ফোনটা নেব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। জি, আমি আসলে ছোটকাল থেকেই ওসিডির প্রবলেমে আর কি ভুগছি। প্রায় আপনার যখন ক্লাস 10-এ পড়ি তখনকার থেকে আর কি। হুম মাঝে মাঝে আমার প্রবলেমগুলো খুব বেড়ে যেত, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যেত। মানে ওসিডি বিভিন্ন আপনার ফোবিয়া আমার ওগুলো কাজ করতো আর কি। তো এখন আসলে কি রিসেন্ট টাইমের দিকে আমার আর কি গত বছর 2025-এর সেপ্টেম্বরের টাইমের দিকে, তখন আমার সমস্যাটা হঠাৎ করে আবার খুব বেড়ে যায়, আমার ওসিডির প্রবলেমটা। তো যখন বেড়ে যায় তখন আমার আর কি অনেক সমস্যা হয়, অনেক রকমের বিভিন্ন প্রবলেম ওগুলো খুব বেড়ে যায়। তো এখন আলহামদুলিল্লাহ অনেকের থেকে অনেকটা বেটার আর কি। কিন্তু তারপর আমার কিছু থট রিলেটেড প্রবলেম হচ্ছেই, মানে পুরোপুরি ভাবে আমি আসলে কিওর হচ্ছি না। মানে এখন বুঝতে পারছি না যে আসলে কি করবো। সাইকিয়াট্রিস্টেরও আমি অনেকদিন থেকে আর কি ওষুধ খাচ্ছি আর কি, হুম। কিন্তু পুরোপুরি ভাবে আসলে ঠিক হচ্ছে না তো আমার। মানে শুধুই ওষুধ খাচ্ছ? বয়সটা কত? বয়স এখন 30 আমার। 30। কতদিন ধরে ওষুধ চলছে? ওষুধ চলছে প্রায় 1 বছরের মতো হবে। 1 বছর। আচ্ছা, জি। ওসিডিটা কি ধরনের একটু বললে ভালো হয়। মানে কিছু রকমের ফোবিয়া কাজ করে, যেরকম হঠাৎ করে রিসেন্টলি প্রবলেমের কারণে হঠাৎ করে খুব আপনার আসলে কি বলবো, হঠাৎ করে আপনার রেবিসের উপরে ভয়টা খুব বেড়ে যায় আমার। আগে কিসের তো ব্যাপারে? বেরিয়ে উঠতে পারতাম না ঘর থেকে। রেবিস। কিসের ভয়? রেবিসের সরি। জলাতঙ্কের রেবিস। ভয়টা হঠাৎ করে বেড়ে যায়, রেবিস ওসিডি আর কি। আচ্ছা, জলাতঙ্ক হয়ে যাবে। জলাতঙ্ক। কুকুর এটা দেখলে একটা ভয় হঠাৎ লাগে করে ও। হয়তো। ভয়টা খুব বেড়ে যায়। মানে কুকুর দেখলে ভয় লাগে? জি 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 জি। আচ্ছা, না কিন্তু ওসিডি এটা তো ফোবিয়া মনে হচ্ছে, ওসিডি কেন বলা হচ্ছে? মানে এটা আমি অনলাইনে যতটুকু আর কি জেনেছি যে এটা মানে রেবিস ওসিডি নাকি বলা হয় এটাকে। এটা ওসিডির একটা, যেমন সাইকিয়াট্রিস্ট বললো আর কি। সরি, রেবিস ওসিডি বলা হয়। কি ওসিডি? রেবিস র্যাবিটস। আচ্ছা, না কিন্তু আর আরেকটু কয়েকটা মানে সিম্পটম ইয়ে বললে ভালো হয়, সিমটম বললে ভালো হয়। কিন্তু গুলো আসলে আম, যখন আমার মানসিক সমস্যা মানে খুব যখন বেড়ে যায়, তখন আমার খাবার দাবার খুব সমস্যা হয়। কি হয়? খাবার দাবার সমস্যা হয়, সবকিছু মনে হয় তখন আসলে উইয়ার্ড জিনিস হয়তো একটু সব রকমের খুবই আর কি। খাবার জিনিস নিয়ে হতো আর কি কি ধরনের ইস্যু হচ্ছে? মনে হচ্ছিল যে মানে আপনি নর্মাল আর কি খাবার খেতে গেলে মুখে এটা চলে গেল নাকি ওইটা চলে গেল, জার্মস চলে গেল নাকি, বা ওরকম বিভিন্ন রকমের ওরকম প্রবলেম। জার্মোফোবিয়া? না, এগুলো তো ফোবিয়া মনে হচ্ছে। এনিওয়ে, আর কিছু? এই যে এরকম রিলেটেড প্রবলেম, তো খুব করে ভয় হতো। এখন আমাদের আগের থেকে অনেকটাই বেটার, কিন্তু তারপর পুরোপুরি ভাবে আসলে আর কি এখনো কিওর হচ্ছে না আর কি। সেজন্য আসলে বুঝতে পারছি না। কিন্তু শুধুই ওষুধ খাওয়া হয়েছে, কোনো থেরাপি নেওয়া হয়নি, তাই তো? সাইকোথেরাপি নেওয়া হয়নি? থেরাপিও নিয়েছি। কে দিয়েছেন থেরাপি? থেরাপি একজন সাইকোলজিস্ট উত্তর এখান থেকে মাইন্ড সেবার, ওখান থেকে নিয়েছিলাম। কয়টা সেশন হয়েছে? সেশন 2টা সেশন না হচ্ছে। 2টো সেশনে তো কিছু হবে না, সময় লাগবে তো, তাই না? আসলে তো মানে কি হয়েছে ওটাকে ভালো করে চিহ্নিত করে ওই অনুযায়ী
মানে সাইকোথেরাপিটা দিতে হবে। থেরাপি বলে অনেকে আবার ফিজিওথেরাপিও বোঝে, অনেক রকম থেরাপি আছে। সাইকোথেরাপি হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, আমরা ওষুধ দিয়েও ট্রিটমেন্ট নিতে পারি ওষুধের সাহায্যে, আবার সাইকোলজিক্যাল যে বিভিন্ন মেথডস আছে, বিভিন্ন থিওরি আছে, টেকনিক্স আছে, সেগুলো ব্যবহার করে যখন একজন মানুষকে সাহায্য করা হয় সেটাকে সাইকোথেরাপি বলে। কেমন? তো দুটো সেশনে আসলে এনাফ না। হ্যাঁ, এটা তো ভেতরে একদম ভেতরে ঢুকে যায় তো ব্যাপারটা, তো ওটা একটু সময় লাগে। মানে থেরাপিটা তো আসলে শুরু করলে এটার একটা প্রাথমিক পর্যায়ে, তারপরে মধ্যম পর্যায়ে গিয়ে একরকম হয়, আস্তে আস্তে গিয়ে আমরা টার্মিনেট করি। কেমন? তবে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই বেটার আছে আমি। ওষুধ মানে কন্টিনিউ চলছে আর কি আমার। কিন্তু আর কি মানে আসলে মাঝে মাঝে প্রশ্ন হয় যে মানে কি এই ওসিডি সমস্যাটাকে পুরোপুরি কিওর করা কি হয় আসলে, নাকি এটা আমরা তো ওসিডি কিনা এটাই এখনো শিওর হতে পারছি না। কেমন? মানে অন্তত আমি শিওর হতে পারিনি। কেমন? সেই জন্য আরেকটু বোঝা দরকার। আমাদের অতিথিরা আরেকটু প্রশ্ন করলে তারা হয়তো আরেকটু বুঝতে পারবে। একটু লাইনে থাকতে হবে। কেমন? প্রশ্ন করো জিয়ানো। আচ্ছা, আপনি যে বললেন জার্ম চলে গেল পেটে, এই জন্য জার্ম যাতে না যায় এই জন্য আপনি কি করেন? আসলে সেটা অনেক সময় মানে প্রথম এখন অবশ্যই সমস্যাটা নেই, যখন ছিল তখন কি করতেন? ছিল তখন অনেক সময় মুখই খেলতে খোলা মানে বন্ধ ছিল না, খাবার দাবার খাওয়ার সময় তখন এরকম উদ্ভট উইয়ার্ড জিনিস আর কি। আসলে কি বলবো, হয়তো আপনার শুনে হাসি লাগবে আপনাদের। না, হাসি পাবে না, বলো। খুবই স্বাভাবিক এগুলো। বলো। তখন আর কি খাবার দাবার খেতে সমস্যা হতো, খুব করে মানে যায় আশেপাশে খুব ক্লিন রেখে তখন খাবার দাবার করতাম আর কি। তখন খাবার দাবার বেশি খাইতে পারতাম না, অনেক প্রবলেম হতো আর কি। যখন আর কি সমস্যাটা বেড়ে যায় তখন আমার এই প্রবলেমটা হতো আর কি। আর খাবার সাথে কিছু চলে যাচ্ছে মুখের ভিতরে টিয়া কোনো এরকম হঠাৎ করে মনে করেন আপনার যদি মানে মনে করেন সূচের কোনো কিছু যদি দেখতাম আর কি, তখন মধ্যে এটা আবার আমার মুখে গিয়ে ঢুকে যাবে নাকি, ঢুকে গেলে স্টোমাকে গিয়ে এটা আমার ক্ষতি করে দিবে, এরকম উদ্ভট টাইপের জিনিসও মাথায় আসতো আর কি। এই চিন্তাগুলো কি ইচ্ছা করে আপনি সরাতে পারতেন না? জি না, সরকার আসলে মানে এখন আলহামদুলিল্লাহ এখন ওগুলো আসছে না আর কি। তবে অনেকদিন আর কি আমার এই সমস্যাগুলো ছিল, যখন সমস্যাটা বেড়ে যায় তখন এইসব অদ্ভুত সমস্যাগুলো শুরু হয়ে যায়। মানে এই চিন্তাগুলো আপনি বুঝতেন যে এগুলো অযৌক্তিক চিন্তা, কিন্তু আপনি সরাতে পারতেন না মাথা থেকে। জি 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 জি। আচ্ছা, আর কোনো থট, আর কোনো চিন্তা আসতো? আর ওই যে রেবিস নিয়ে যেটা বলছিলেন, রেবিসের ভয়, জি হ্যাঁ রেবিসের ভয়টা, এটাও কি মাথা থেকে সরাতে এটা পারতেছেন? এখনো রয়ে গেছে আর কি। মানে তারপর আগের থেকে এখন অনেকটা মানে চলাফেরা রাস্তাঘাটে করতে পারি, তো তারপরেও প্রবলেমটা হয়। মানে আপনি কি বিড়াল দেখলে এই ভয়টা কি আপনি কি এই ভয়টাকে অযৌক্তিক মনে করেন না যৌক্তিক মনে করেন? জি বলবেন। না, আপনি কি এই যে রেবিসের ভয়টা, জলাতঙ্ক হয়ে যাওয়ার যে ভয়টা, এটাকে কি আপনার অযৌক্তিক বাড়াবাড়ি এরকম মনে হয় ভয়টাকে? জি 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 বাড়াবাড়ি মনে হয়। কিন্তু ইচ্ছে করলে আপনি থামাতে পারতেছেন না, বারবার আসতেছে থটটা, তাই তো? সেজন্য আপনি রাস্তাঘাটে কুকুর দেখলে, বিড়াল দেখলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন। অ্যালার্ট হয়ে যাচ্ছি, ঠিক আছে আমি বলছি থাকি কিছু হবে না, তখন আমি আমার ব্রেনটাকে বুঝে আসলে পারতেছি না, নিজেকে সেফ রাখার জন্য কিছু বিহেভিয়ার করেন। বয়সটা কত বলো? 30 বলছিল ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেন শেষ, বুঝতে পারছি। ওই ধরনের, হ্যাঁ, কোনো প্রশ্ন নেই। তুমি করছো কি এখন? যে আমি এক জায়গায় জব করছি আর কি, ওখানে এজেন্সিতে জব করছি। সরি, একটা এজেন্সিতে, প্রাইভেট এজেন্সিতে জব করছি। একটা জব করছো, এই যে তুমি কাজকর্ম করছো সেখানে এই ইস্যুটা কি ঝামেলা করে তোমার? এই ইস্যুটা যে আছে ওখানে তেমন এখন করে না, মানে কাজ শুরু করার পর থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট ঘটেছে আমার আর কি। আচ্ছা, আর পরিবারে কে কে আছে? আমার আব্বু আম্মু ভাই বোন সবাই আছে। আচ্ছা আচ্ছা, ওদের সাথে সম্পর্ক কেমন তোমার? জি আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি আর কি। মানে ওরা তোমার যে এই আতঙ্কটা এটা কিভাবে দেখছেন, তারা কি বলেন তোমাকে? অনেকটাই সাপোর্ট। হ্যাঁ, ওনারা সরি চেষ্টা করেন, সাপোর্ট করতে চেষ্টা করেন, মানে বলেন যে তুমি ভয় পেও না। যে এরকম ওনারা ভাবে আর কি, আমার বউকে বোঝানোর চেষ্টা করে যে কোনো সমস্যা নেই বা এরকম ভাবে, কিন্তু আমি নিজেকে ভালো মতো বুঝে উঠতে পারি না আর কি। তারপর আর কি আসলে কতদিন ধরে সমস্যাগুলো চলছে, এই ধরনের সমস্যা কতদিন হলো? মানে আমার ওসিডি চলছে অনেক বছর থেকে, কিন্তু মানে রিসেন্টলি আপনার
গত বছরের সেপ্টেম্বর থেকে সমস্যাটা আর কি একটা সমস্যা একটু বেড়ে গিয়েছিল আর কি। বেড়ে এটার গেছে। কারণে নতুন এই রেবিস সমস্যাটা যোগ হয়ে যায়। শুরু হয়েছিল কি দিয়ে? প্রথম শুরু করলো কিভাবে? একটা বিড়ালের ইয়ার থেকে হঠাৎ করে আমার দিয়ে গেল, তখন মনে হচ্ছে আঁচলে ওরকম টাইপের থেকে, তখন থেকে ধীরে ধীরে এটা আর কি। একটা বিড়াল মানে পাস করেছিল? জি, আমার এখান থেকে পাস মানে হ্যাঁ পাস করেছে জি, তো পায়ের উপর দিয়ে আর কি চলে গেছিল, তো তখন থেকে। সেটা কতদিন আগে? সেটা প্রায় সেপ্টেম্বর ওরকম টাইমের দিকে করবো, সরি, 2025-এর 25-এ, 25 সেপ্টেম্বর। মানে 1 বছর আগে। 1 বছর আগে থেকে। কিন্তু তার আগে কি তোমার এগুলো কিছু ছিল না? না, রেবিসের ওসিডিটা ছিল না, কিন্তু টুকিটাকি ওসিডির কিছু প্রবলেম ছিল। যখন আমার ওসিডিটা অনেক বেড়ে যায় তখন অনেক সমস্যা হয়, আবার মাঝে মাঝে আবার কমে যায়। টুকিটাকি গুলো আর কি বলো তো? টুকিটাকি মানে আসলে খাবার নিয়ে সমস্যা হতো, তারপরে মুখের ভিতরে কিছু ঢুকে যায় নাকি, নাকের ভিতরে কিছু ঢুকে যায় নাকি, এরকম টাইপের উদ্ভট টাইপের জিনিসগুলো হতো আর কি। বাবা আয়না দেখতাম যে হঠাৎ করে মুখে এখানে কিছু লেগে রইলো নাকি, বা এরকম টাইপের জিনিস। আচ্ছা, সেটা মানে প্রথম শুরুটা তোমার মনে আছে কোন সময়? সেটা কি বয়ঃসন্ধি কাল থেকে? সেপ্টেম্বরের টাইমের দিকে, হ্যাঁ, 2025। 25-এর আগে, 25-এর আগের কথা ক্লাস বলছি। 10 এর সময় বলছিলেন মনে হয়। যখন তুমি বয়ঃসন্ধিতে গেছো তখন ও আচ্ছা আচ্ছা, জি জি জি। ও জি, ওটা আসলে আমার ঠিক এক্স্যাক্টলি ঠিক মনে নেই, তবে আর কি মানে আসলে মানে অনেক তখন ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না ক্লিয়ার দিকে থেকে, তবে ওই সময় থেকে একটু প্রবলেমটা হয়েছিল। তুমি যখন ক্লাস 10-এ পড়ো? জি জি জি, ক্লাস 10-এ পড়ি তখন থেকে। আচ্ছা মানে মাঝে মাঝে খুব বেড়ে যেত, এরপর আবার কমে যেত আচ্ছা। তখন আর কি। হুম। তোমার কি ঘুম হয় ঠিক মতো? জি, ঘুম হয়। আচ্ছা, ওকে। মানে মাঝখানে যখন খুব বেড়ে গেছিল তখন আবার ঠিক মতো হতো না, তখন ওষুধ খেয়ে ঘুমানো লাগতো। যখন চিন্তাটা বেড়ে গেছিল জি জি জি, তখন ঘুমটা হতো না? ঘুমটা হতো না। ওকে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের শুভকামনা থাকলো তোমার জন্য। আমরা আলোচনা করছি তোমার বিষয়টা নিয়ে। নাসিমা, তুমি যে একটা বিষয় অ্যাড করতে চেয়েছিলে আগের ফোন কলারের বিষয়ে, ওটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। ওখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি নিজে ভীষণ স্ট্রেসড ফিল করছিলেন, অ্যাঙ্গার অনেক বেড়ে গেছে, বাসায় যখন আসছে তখন কোনোভাবে সে রাগটা ম্যানেজ করতে পারছে না। তো আমি যেটা বলবো যে ওনার আসলে ওই যে ভাইয়া যে কথাটা বলছিলেন এমপ্যাথি দিয়ে দেখা বা শোনা, আসলে ওই মানসিক অবস্থাটা ওনার তাও কাজ করছে না। তো সেটার জন্য যেই কাজটা করতে হবে আসলে নিজের ইমোশনটাকে বোঝা, আজকে আমাদের যে আলোচনার বিষয়, যে নিজের ইমোশনটা বোঝা, নিজের ইমোশনটাকে কিভাবে একটু অ্যালাউ করা যায়, নার্চার করা যায়, তারপরে হচ্ছে কিভাবে এটাকে রেগুলেট করা যায়, ইমোশনগুলোকে আইডেন্টিফাইও করতে পারা, যে আমি কি রেগে গেছি না কষ্ট পাচ্ছি, হ্যাঁ তাই না, ভয় পাচ্ছি নাকি আমি মানে আসলে মানে আমার কি কোনো কিছু নিয়ে নিজের উপরে রাগ উঠছে, তাই না? অনেক সময় এটা আমরা বুঝতে পারি না। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ দিলে মনে হয় এই জায়গাটা ক্লিয়ার হয়। অনেকে কিন্তু খুব দুঃখের একটা কথা শেয়ার করতে যাচ্ছে, হঠাৎ করে আনমনে একটু হাসছে। তো এটা কিন্তু আমরা প্রায়ই দেখি। এখন বিষয়টা হচ্ছে যে এই দুঃখের কথাটা বলতে গিয়ে কি মানুষটা আসলে আনন্দ পাচ্ছে বলে হাসছে? নিশ্চয়ই না। তো আমাদের মধ্যে এরকম কিছু বিষয় কাজ করে যে কোনো একটা অনুভূতিকে আমরা যখন অনুভব করতে না পারি, আমাদের ভেতরে যখন অস্বস্তি হয় সেটা নিয়ে, তখন আমরা আমাদের হচ্ছে সোসাইটিতে যেই বিহেভিয়ারটা করলে অন্যরা আমাকে অ্যাকসেপ্ট করবে সেই ধরনের একটা বিহেভিয়ার করি। তো সেই জায়গায় হাসলে অতটা মানে লজ্জার কিছু নাই, কিন্তু দুঃখ পেলে লজ্জার আছে, এরকম একটা প্রচলিত ধারণা কিন্তু আমাদের আছে। সেইখান থেকে আনকনশাসলি আমরা কিন্তু ওই দুঃখের কথাটা বলতে গিয়ে হয়তো হেসে দিচ্ছি। ওভাবে আমি আমার ইমোশনটাকে চেপে রাখছি, সাপ্রেস করে রাখছি। তো আপা যেই কথাটা বললেন যে অনেক সময় আমরা ঠিক আমার ভেতরে কোন অনুভূতিটা কাজ করছে সেটা অনেক সময় বুঝতে পারি না। এই হাসির সময়ও যে আমার আসলে হাসি পাচ্ছে না, আনন্দে হাসছি না, আমার দুঃখ হচ্ছে এবং সেই দুঃখটাকে এড়িয়ে যাওয়ার জন্যে হাসছি, সেটা বোঝাটা জরুরি।
তো একদম এক্স্যাক্টলি যেই অনুভূতিটা হচ্ছে সেই অনুভূতিটাকে বুঝতে পারাটা, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা কাজ। আমি সেই অনুভূতির জন্য নিজেকে দায়ী করছি না, নিজেকে দোষারোপ করছি না, সেটা আর একটা কাজ। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সে পরে ঢুকবো, আগে এখন দর্শকের কথায় আসি। আচ্ছা, হ্যাঁ, তো দর্শকের, তুমি তো আগের দর্শকের ফোনের একটু বাকি ছিল বলে জিজ্ঞেস করলাম। তো সেই জায়গাটাই হচ্ছে যে ওনার যে ইমোশনটা হচ্ছে, সেই ইমোশনটাকে নিয়ে একটু কাজ করা দরকার। সেটার জন্য আমি বলবো যে ওনার একজন সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া দরকার। আগের দর্শক, হ্যাঁ, আগের দর্শক সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া দরকার, যাতে উনি ওনার এই যে ইমোশন যতগুলি জমা হয়ে আছে, যেটার কারণে অনেক বেশি রাগ হচ্ছে, বাইরে হচ্ছে না কিন্তু ওয়াইফের সামনে যখন আসছে সেখানে রাগ হচ্ছে, সেখানে কিছু চিন্তাও আমার কাছে মনে হয়েছে আছে, যেই চিন্তাগুলি যে আমি গোছানো চাই, কিন্তু গোছানোর জন্য যেই কাজটা করা দরকার সেটা করছি না। এখানেও সচেতনতার একটা জায়গা আছে। এই বিষয়গুলি নিয়ে উনি কাজ করতে পারবেন, তখন ওনার ওয়াইফের প্রতি যে সহমর্মিতার জায়গাটা, তাকে সম্মান করার জায়গাটা, তাকে ভালোবাসার জায়গাটা, সেটা অনেকখানি সহজ হবে। এটা তুমি আগের দর্শকের জন্য বলছো। আগের দর্শকের আর জন্য। এখন যে দর্শক ফোন করেছে সেটা একটু তুমি থামো, আমি ওর কাছ থেকে শুনে তারপর তোমার কাছে। আচ্ছা। তুমি আগের দর্শকের যেটুকু বাকি ছিল সেটুকু ঠিক মানে সেটুকু কমপ্লিট করেছো, আমি জিয়ানের কাছ থেকে তারপর তোমার কাছে আসি। হ্যাঁ। এখন যে দর্শক ফোন হ্যাঁ, করেছে, এনার ওসিডির ব্যাপারটা বললো, কয়েক ধরনের অবসেশন হচ্ছে ওসিডিতে। তো মূলত দুটো বিষয় থাকে, একটা হচ্ছে অবসেশন, এবং অবসেশনগুলোর পরিপ্রেক্ষিতে যে কাজগুলো করে সেগুলোকে আমরা কম্পালশন বলি। এখানে ওনার প্রথমত অবসেশন হচ্ছে যে অযৌক্তিক মানে ভীতি কাজ করতেছে যে ওনার হয়তো জলাতঙ্ক হয়ে যাবে, এইটা খুব তীব্র কাজ করতেছে। এবং আরেকটা জিনিস মাঝে মাঝে ভয় কাজ করছে, বলল ওই যে সুস বা এরকম কোনো কিছু ওনার মুখের ভিতর ঢুকে যাবে, বা জার্ম ওনার পেটের ভিতর ঢুকে গিয়ে ওনার কোনো ধরনের সমস্যা হবে। এই চিন্তাগুলোকে উনি অবাস্তব এবং অযৌক্তিক উনি নিজেও মনে করে, নিজেও জানে, কিন্তু এই চিন্তাগুলো কন্ট্রোল করতে পারে না। আরেকটা ব্যাপার হয় কি, উনি যখন এই ধরনের চিন্তাগুলো করে তখন উনি কিছু বিহেভিয়ার করে, কুকুর বিড়াল দেখলে বেশ সাবধান হয়ে যায়, এবং হচ্ছে মনে করে যে এই যে বিহেভিয়ারগুলো যা যা করে, আলটিমেটলি হয় কি, এই বিহেভিয়ারগুলো যে অবসেসিভ ক্লায়েন্টরা যখন করে কোনো বিহেভিয়ার, তখন তার আপাত একটা শান্তি লাগে। এই আপাত শান্তিটা পরবর্তীতে আবার অবসেশনগুলোকে বাড়িয়ে দেয়। তো এগুলোর পিছনে আন্ডারলাইং অনেক কারণ থাকে, ছোটোবেলারও কিছু ঘটনা থাকে। তো ওগুলোতে আমি না যে জাস্ট এই প্রেজেন্ট বিষয়টা নিয়ে একটু ফোকাস করে কথা বলছি। তো প্রথমত ম্যানেজ করার জন্য এই ক্লায়েন্টগুলোকে বিহেভিয়ারাল ম্যানেজটা শিখতে হয়। আর বিহেভিয়ারাল ম্যানেজের পিছনে থাকে চিন্তাগুলো, মানে আমার যদি জার্ম ঢুকে যায় পেটে তাহলে কি হতে পারে সর্বোচ্চ, এইভাবে যদি থটটা বের করে ফেলা যায়, তাহলে ওই থটটার পিছনে থটটা হয়তো ম্যানেজ করতে পারলেই ওইখানেই সমাধানটা আছে প্রেজেন্ট প্রবলেমের। আর মানে তার যদি নিজেকে প্রশ্ন করে যে আমার কি এমন সর্বোচ্চ ক্ষতি কি হবে, হবে, সর্বোচ্চ ক্ষতি হবে, তো সর্বোচ্চ ক্ষতি হবে আমি মারা যাব, তারপরে কি করবে? সেটা হলো, সেটা চিন্তা করলো, কথা কথা বলছি, তারপরে সে কি করবে তখন? না, সর্বোচ্চ ক্ষতি মারা যাবে এরকম আসবে না, আমার জলাতঙ্ক হয়ে যেতে পারে। আচ্ছা, জলাতঙ্কই তো একটা মানে একটা ভয়, মৃত্যু ভয়, কিন্তু মৃত্যু জলাতঙ্কর যে হবে এটাও যদি আমরা একটু অ্যানালাইসিস করি, জলাতঙ্ক কখন হয়? উনি তো মনে করতেছে যাদের এরকম ওসিডি হয় তাদের মনে হয় যে কুকুরটা পাশে গেলেই হয়, বিড়ালটা পাশ দিয়ে হেঁটে গেলেও হয়, কিন্তু এটা তো কামড়ানো লাগবে, জীবাণুটা আবার যে কুকুরটা কামড়াবে ওইটার ভাইরাসও থাকা লাগবে। সেটা তো সেই লজিক্যাল হ্যাঁ, চিন্তা সে করতে পারছে ওই না। লজিক্যাল চিন্তাটা এইটার জন্যই আসলে উনি নিজে নিজে করাটা ওনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। উনি যদি কোনো সাইকোলজিস্টের সাথে যে এই জায়গাটা নিয়ে কাজ করে তাহলে উনি ম্যানেজ করতে পারবে। আরেকটা ব্যাপার হয় কি, আমাদের ব্রেনে যখন ওসিডি আসে তখন একসাথে কিন্তু ভালো চিন্তাও থাকে। তো আমরা এইসব ক্লায়েন্টকে আমি অনেক সময় বলি যে আপনার দুই দিকে যদি একদিকে আপনার পছন্দের একটা খাবার রাখা হয়, আরেক দিকে যদি একটা সাপ বা কোনো কিছু রাখা হয়, তাহলে আপনার মনটা কোন দিকে যাবে? তখন বলে যে আমার সাপটার দিকে যাবে। কারণ কি? কারণ আপনি সাপটাকে খুব বিপজ্জনক মনে করছেন। তো ওসিডির রোগীগুলো মনে করে কি যে ওসিডির যে চিন্তাগুলো এগুলো খুব বিপজ্জনক এবং এগুলো তার যে কোনো সময় হয়ে যাবে। আর ভালো চিন্তাগুলোকে ওনারা কি করে, মনোযোগ দিয়ে নিয়ে আসে না,
বা ভালো ভালো বিষয়গুলো পারে না বলো, নিয়ে আসে পারে না, 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 হ্যাঁ, পারে তারা না পারে আনতে না, হ্যাঁ পারে না, এটা এখানে বেশি ফোকাস থাকার কারণে ওদিকে থাকে না। সে তার ইচ্ছা করে হ্যাঁ করছে না। ইচ্ছা করে করে না, সেটাই বলছি। তো এখানে যেটা হয় কি, ওসিডি নট ইকুয়াল টু রিয়ালিটি। ওসিডির যে চিন্তাগুলো মানে জাস্ট এটা সাইকো এডুকেশনের জন্য বলছি আমি, জাস্ট বোঝার জন্য যে এটাই যে সমাধান হবে তা না। ওসিডির চিন্তাগুলো আসলে বাস্তবে কখনোই হয় না, কারণ এটা অযৌক্তিক চিন্তা, এটার আসলে বাস্তব ভিত্তি নাই, এটা বাস্তবে কখনো হয় না। তাই এই ধরনের চিন্তা আসলে মানে উনি ইচ্ছা করলেও কিছু পজিটিভ চিন্তা লিখে লিখে আনতে পারে। আবার অনেকে করে কি, এই ধরনের চিন্তা আসলেও জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে চিন্তাগুলোকে। তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কি হয়, আমাদের ব্রেনের একটা মেকানিজম আছে, যে চিন্তাটাকে আমি থ্রেড মনে করব, যে ওর চিন্তাটাকে জন্য একটু সময় রেখো, আচ্ছা, টাইম কিন্তু বেশি না। আচ্ছা 1 মিনিটে শেষ করতেছি। যে চিন্তাটাকে আমি খারাপ মনে করব, যে চিন্তাটাকে থ্রেট মনে করব, ওই চিন্তাটা বারংবার ব্রেনে আসবে। তো আমি যদি সরিয়ে দিতে চাই, ভুলে যেতে চাই, মনে না আনি, এইটা কিন্তু থাকে ওসিডি ক্লায়েন্টদের। তো সে তখন মোট কথা থেরাপি নিতে হবে, হ্যাঁ থেরাপি নিতে হবে, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, এখানে হ্যাঁ, বসে আসলে থেরাপি যতখানি বলা যায় আর কি সাইকো এডুকেশন দেওয়ার জন্য। সেজন্য ওই চিন্তাটা যদি থাকে, ওই চিন্তাটা বারবার মনের ভিতরে আনলেও কিন্তু একটা সময় একসেপ্ট হয়ে কিছুটা মিনিমাইজ হবে, সেটাই। আর ফাইনালি থেরাপি নিতে হবে। আমি এই জায়গাটায় যেটা বলবো যে থটটাকে যদি একটু ম্যানেজ করা যায়, নিজেকে যদি একটু তৈরি করা যায়, ভাইয়া যেটা বললেন যে এটা রিয়েলিটি না, তো এটা রিয়েলিটি না। আমি থটটা যখন আসছে, আমি যখন নিজে সচেতন হচ্ছি যে আমার এই রকম থট আসে যেটা রিয়েলিটি না, তাহলে আমি থটটাকে জাস্ট অবজার্ভ করছি প্রথমে। এরপরে আমি একটু নিজেকে সময় দিয়ে চিন্তা করছি যে আসলে রিয়েলিটিটা কী। সেই রিয়েলিটির চিন্তাটাকে যদি আমি আনি এবং ওইখান থেকে যদি আমি ডিসিশনে যাই যে আমার একটা অসুবিধার কারণে এই থটটা আসছে, এটা রিয়েলিটি না, আমি আসলে রিয়েলিটি হচ্ছে এইটা, তাহলে আমি কি করতে পারি, আমি এইভাবে যেতে পারি। থট রেগুলেশনের একটা প্রসেস, এটা অনেক ক্ষেত্রে হেল্প করে। আমি যাদের সাথে কাজ করি তাদের জন্য আমি দেখেছি যে থটটাকে অ্যাটেন্ড করলাম, রিয়েলিটিটাকে বুঝলাম, এরপরে আমি যেই থটটা নিয়ে আমি কাজ করতে চাই সেই দিকে আমি গেলাম। এভাবে করে যতবার আসছে। হোয়াট অ্যাবাউট দ্য ইমোশন, ভয়টাকে কি করবে? আচ্ছা, ইমোশনের যে জায়গাটা, এখানে যে থটটাকে অ্যাটেন্ড করা মানেই হচ্ছে যে আমি থটটাকে বুঝছি, এরপরে আমি নিজেকে প্রশ্ন করব যে আমি এই থটটা আসার ফলে আমি কেমন অনুভব করছি। আচ্ছা, এখানে আসলে ভয় কাজ করছে, তো এই ভয়টাকে আমি একটু ফিল করব। এই কথাটা বললে অনেকের জন্য একটু হয়। ভয়ের অনুভূতিটা আমাকে আসলে কিছু একটা সতর্কতা দিচ্ছে, কিছু একটা সিগন্যাল দিচ্ছে যে এখানে কিছু একটা বিপদ হতে পারে। এইখানেই রিয়েলিটির জায়গাটা আসে যে কি বিপদ হতে পারে সেটা আমি বুঝতে পারছি কিনা। তাহলে আমার ভয়টা কিন্তু আমাকে এক ধরনের মেসেজ দিচ্ছে যে আমি এই কাজটা করতে পারি। আমি কি করতে পারি, কুকুরটা আমার পাশে আসছে, তাহলে আমি সতর্ক হয়ে, এই ভয়ের অনুভূতিটা আমাকে বলছে যে কুকুরের পাশে যেও না। আমি কুকুর থেকে কিন্তু তখন নিজেকে দূরত্বে রাখছি। তো আমার ভয়টা আমাকে এই ক্ষেত্রে আসলে প্রোটেক্ট করছে। আমার ভয়টা এই ক্ষেত্রে আমার ক্ষতি করছে না, বরঞ্চ প্রোটেক্ট করছে। এটা এক ধরনের অ্যাসিওরেন্স দেয়। এরপরে ওই যে রিয়েলিটি যেটা, সেই রিয়েলিটির জায়গাটায় আমি গেলাম, গিয়ে আমি আমার অন্য কোনো একটা পজিটিভ চিন্তায় নিজেকে এনগেজ করলাম। এভাবে যখন বারবার করে আমি যখন পাথওয়েটা চেঞ্জ করছি, তখন ব্রেইনেরও এক ধরনের নতুন নিউরো পাথওয়ে তৈরি হয়, নিউরো পাথওয়ে। যে আগে আমি যেভাবে নেগেটিভ চিন্তা করতাম, এখন আমি যখন কনসাসলি চিন্তা করছি, নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তায় আমি বারবার করে চিন্তা করার ফলে একটা পজিটিভ থট তৈরি হচ্ছে, এবং সেখানে অনুভূতিটাও দেখা যায় যে প্লেজেন্ট থট আসার জন্য একটা রাস্তা তৈরি হচ্ছে, অল্টারনেটিভ রাস্তা তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং ব্রেইন যখন বারবার করে এই মেসেজটা পায় যে আমি কি চিন্তা করতে চাচ্ছি এবং সেটা আমাকে কিভাবে রিলিফ দিচ্ছে, কিভাবে আমার লজিক্যাল চিন্তাটা আসছে এবং আমার একটা প্লেজেন্ট ফিলিং আসছে, তখন ব্রেইন এই জায়গাটায় কোঅপারেট করে নিউরো পাথওয়ে অনুযায়ী, তখন আমরা চিন্তা করতে পারি। এটা একটা প্র্যাকটিস। ওকে, আমাদের কি সময় শেষ? হ্যাঁ,
শেষ করতে হবে, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের দুটো ফোনই প্রায় কাছাকাছি ধরনের এসছে নাকি? না, প্রথমটা একটু ভিন্ন ছিল। আচ্ছা, যাই হোক, আমাদের শেষ করতে হবে। দুজনকে তো ধন্যবাদ জানালাম, আগামীতে আবার দেখা হবে আশা করছি। আর সুপ্রিয় দর্শক, শেষ ঘন্টা তো বেজে গেছে, আমাদের তো যেতে হবে। আর আগামী সপ্তাহের বিষয়বস্তু যেটা হচ্ছে যে তুমি না জন্মালে তোমার বাবাকে অনেক আগেই ছেড়ে চলে যেতাম। এই কথাটা আমরা অনেক সময় বলে ফেলি। আমি আবার রিপিট করছি, তুমি না জন্মালে তোমার বাবাকে ছেড়ে অনেক আগেই চলে যেতাম। এই কথাটি কি একটি শিশু সন্তানকে মায়ের বলা উচিত? মা কি এই কথাটা শিশু সন্তানকে বলবেন? তো এটা আমরা এই বিষয় নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।